হ্যাঁ 11 ক্ষেত্রে করা যাবে, কিন্তু এত সহজ না, সেটা অল্টারনেটিভ সাম, সেটা সেটা দেখাবো আমরা। 11 ক্ষেত্রেও করা যায়, কিন্তু অল্টারনেটিভ সাম হবে। হ্যাঁ অবশ্যই 11 ক্ষেত্রেও করতে পারবো, কিন্তু সেখানে একটু জটিলতা আছে অবশ্যই। হ্যাঁ স্যার হুম বলো। হ্যাঁ স্যার, 3-9 যদি করা যায় তাহলে 3 স্যার 6 আছে, সেটা দেখে আসলে হ্যাঁ সেটা দিয়ে কেন করা যায় না, সেটা হচ্ছে আবার মেইন 12 পয়েন্ট। আছে স্যার, হ্যাঁ 15 কিন্তু আছে। না না সেটা দিয়ে করা হয়তো যায় না। মেইন ফ্যাক্টটা হচ্ছে এই যে এখানে রিমাইন্ডার 1 আসে। হ্যাঁ হ্যাঁ 9 এর ক্ষেত্রেও 3 দিয়ে যখন করব তখন রিমাইন্ডার 1 আসবে যে কোনো হ্যাঁ, সংখ্যা। সেটাই ইম্পর্টেন্ট, কিন্তু আসলে আচ্ছা ওটা একটা পয়েন্ট, মূল 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 যুক্তিটা যে এখানে আছে তোমার, বুঝতে পারছো? সেটা আমরা বলবো আজকে। আজকে আমাদের গতদিন আমরা শেষ করতে পারিনি এটা। এখন এখানে ধরো আমরা তোমার ই বলতে পারি যে আমরা গতদিন এটাই দেখাইছিলাম, কিন্তু যে এই যে এখানে স্বাভাবিক আসলে এখানে এটাকে এরকম 9 না লিখে আসলে এটাকে 10 লেখাই ভালো, কারণ আমরা 10 এখানে একই কথা, কিন্তু 10 লেখা বেশি। হ্যাঁ তা কি মানে 9 হবে আর কি। তাহলে আমরা এটাই দেখতেছিলাম গতদিন তোমার। হ্যাঁ আমরা কিন্তু এটে এটে দেখার চেষ্টা করছিলাম, যে আমরা বলছিলাম যে যে কোনো তোমার ধরো একটা সংখ্যা যে 9 দ্বারা বিভাজ্য কিনা, এটার মেইন হচ্ছে ওই সংখ্যার যে ডিজিট গুলো। এখন আমরা কিন্তু এখানে বলছি যে এই তোমরা জানো যে ডিজিট কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু এটা 10 ভিত্তিক। এই এই এইতে নয়, এই নয় আর এই নয় কিন্তু আলাদা। ইন ইন সেন্স অফ, ধরো কি বলে যে ওর স্থানীয় মানের সেন্স। স্বকীয় মানে কিন্তু এও নয় এ নয়, কিন্তু এ কিন্তু তোমার ধরো দশকের ঘরে আমরা যেটা বলতাম, তাই না? এ হচ্ছে এককের ঘরে, এই নয় মানে নয়, কিন্তু এই নয় মানে কিন্তু নয় না। এই নয় মানে হচ্ছে তোমার কত, 90 তোমরা জানো। আর এই নয় মানে কিন্তু আসলে স্থানীয় মানে চিন্তা করো 900। কিন্তু আমরা বলছি ওই রিপ্রেজেন্টেশন করে যে কোফিসিয়েন্ট গুলো পাই সেটাকেই কিন্তু আমরা ডিজিট হিসেবে লিখছি। এটা হচ্ছে মেইন পয়েন্ট। হ্যাঁ তাহলে আমাদের মূল, এই জন্য আমরা এটা পড়ছিলাম যে আমাদের মূল থিমটা হচ্ছে এখানে। আমরা আমরা এটা প্রমাণ করছিলাম যে আসলে যে কোনো ইন্টিজার কি আসলে এখানে পজিটিভ হতে হবে এমন কোনো কথা নাই, নেগেটিভ হতে পারে, কারণ আমরা তাহলে একটা সামনে খালি মাইনাস দেবো। এই জন্য যে কোনো পজিটিভ না লিখে যে কোনো ইন্টিজার কনসিডার করাই বেটার। হ্যাঁ যে লেট এন বি এ ইন্টিজার। তাহলে এইটা তোমাদের একেবারে আত্মস্থ করতে হবে, কারণ আমরা এটা দেখাইছিলাম যে এই যে যে কোনো ইন্টিজার কি আমরা যে কোনো, এখানে কিন্তু বি, যে কোনো বি তোমার, যে কোনো বি, কিন্তু আমরা এখানে বি পার্টিকুলারলি 10 ধরছি। এই বির মান আমরা দেখাইছিলাম 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে। যে আমরা যে কোনো ইন্টিজারকে এরকম লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। তাই এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে এখানে তুমি কত দিচ্ছ, সেই কোফিসিয়েন্ট গুলো কিন্তু তার উপর ডিপেন্ড করে। যেহেতু আমরা এখানে 10 দিছি, এই জন্য এখানে 10 লেখা বেটার নয় এর সাথেই করে। যদি ধরো এখানে 2 লিখতাম তাহলে এটা হতো এ কে লেস দেন 2। যদি ধরো এখানে 6 লিখতাম তাহলে 0 এ কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লেস দেন 6। হ্যাঁ এটা হচ্ছে মেইন, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। তারপরে আমরা ধরো এখানে আমরা জাস্ট আমি একটু জাস্ট রিভিউ করছি, নাহলে বুঝতে পারবো না। এই এই পয়েন্টে সমস্যা থাকলে কিন্তু আর কিছুই করতে পারবো না। আশা করি এটাই তো সমস্যা থাকার কথা না, নাকি? যে এটা যে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে বি। আমরা দেখাইছিলাম যে যে কোনো ইন্টিজারকে, কিন্তু এই বি কে কিন্তু অবশ্যই এন, এন ইন্টিজার, কিন্তু বি অবশ্যই গ্রেটার দেন তোমার 1। এটা আমরা যে থিওরাম পড়ছিলাম। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এই স্যার কোফিসিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ স্যার কে এর মান 0 থেকে স্যার কত পর্যন্ত, এটা স্যার একটু দেখতে পাচ্ছি না। ও কে এম পর্যন্ত, এম এই এম পর্যন্ত। কে এর মান হচ্ছে তোমার এই যে এম, এম পর্যন্ত, সরি এম মাইনাস 1 লিখছি, ভুল লিখছি। স্যার এম আর পর্যন্ত। কতদিন স্যার এটা একটু ডাউট লাগতেছিল, এম মাইনাস হ্যাঁ 1 কি করে হলো? হ্যাঁ এম এম সরি ভুল লিখছি। হ্যাঁ এম এম পর্যন্ত। ঠিক আছে, ঠিক যে আছে 0 থেকে তোমার এম পর্যন্ত। হ্যাঁ না মাঝে মাঝে লিখতে গিয়ে ভুল হয় আমার, ওই যে তাড়াহুড়া এমনি ভুল হয়, কথা বললেও মাঝে মাঝে একটু ভুল বলি আমি, যখন আমি মাঝে মাঝে শুনি তখন দেখি যে একটা ভুল হয় আর কি। হ্যাঁ এম পর্যন্ত কিন্তু। তাহলে এখানে যেমন গতদিন একটু ভুল লিখে ফেলছিলাম 1। তো এটা হচ্ছে মেইন পয়েন্ট, যে আমরা এখানে যেহেতু বি কে 10 চুজ করছি, তাহলে অবশ্যই এখানে তোমার লেস দেন 10। তাহলে এখন আমরা এই যে একটা পলিনোমিয়াল কনসিডার করছিলাম। এখানে কি সমস্যা আছে কারো? না যদি সমস্যা থাকলে তোমাদের একটু বই দেখলে বুঝতে পারবা। তাহলে আমরা এখানে একটা এই যে একটা পলিনোমিয়াল কনসিডার করলাম, যে সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু এই কোফিসিয়েন্ট গুলো কিন্তু অবশ্যই ইন্টিজার, না হলে কিন্তু আমাদের এখানে মিনিংলেস, কারণ এ যদি
রিয়েল নাম্বার বা রেশনাল নাম্বার হয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। তাহলে এখানে আমি এটা বলতেছিলাম যে আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে এইটা, দেখো এই যে কি পয়েন্ট আমরা বলছিলাম যে এইটা যে 10 1 এখানে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যদি এখানে 10 কে চুজ করো আর এখানে যদি 1 কে চুজ করো, ধরো অনেক সংখ্যা আছে কিন্তু তুমি কথার কথা এখানে যদি 12 কে চুজ করতে আর এখানে যদি 3 দিতে, তাও কিন্তু কি মড 9 দ্বারা কি ডিভিজিবল হতো না? কি মনে হয়? জি স্যার। কিন্তু সমস্যা কি হতো বলো দেখি, এখানে যদি 12 দিতে, এখানে যদি 3 দিতে, কিন্তু তখন কিন্তু এখানে 12 দিতে, ধরো এখানে যদি P12 বসাতে, তখন কিন্তু এই সংখ্যাটা আর পেতে না, তুমি পেতে? না স্যার। এইটা হচ্ছে মেইন পয়েন্ট। আর এখানে যদি অন বসালে কেন এত ইম্পর্টেন্সি, কারণ তুমি যদি অন বসাও, খেয়াল করে দেখো এই, তাহলে পি অফ অন কত হবে বলো দেখি? এইগুলো তো সব 1 টু দা পাওয়ার কে সব অন হয়ে যাবে, খালি কি হবে তোমার? কোএফিসিয়েন্ট গুলোর খালি যোগফল। খালি এই কোফিশিয়েন্ট গুলোর যোগফল পাবো, মানে ডিজিট গুলোর যোগফল পাবো, তাই না? নাকি বুঝতে পারোনি? জি স্যার। এইটা হচ্ছে মেইন পয়েন্ট। কিন্তু এখানে তুমি কিন্তু অনেক সংখ্যা দিলে 9 দ্বারা বিভাজ্য হবে, কোনো সমস্যা নেই। তুমি এখানে যে 12 দিতে পারো না, এখানে যদি 15 দাও আর এখানে যদি 6 দাও তাও হবে, কিন্তু আমাদের ওই মানে পারপাসটা তোমার ফুলফিল হবে না। কারণ আমরা পেতে চাচ্ছি এমন একটা কিছু চুজ করব যে এখানে পুরা তোমার এই এম কে পেতে চাই, আর এইদিকে পেতে চাই খালি ডিজিট গুলোর যোগফল। তাহলে এই জন্য আমি এখানে লিখছিলাম এই পয়েন্টটা হচ্ছে তোমার কি পয়েন্ট। আসলে এই ঘটনা শুধু ঘটাতে পারি 9 আর 3 এর ক্ষেত্রে। মিনময় যেটা বললো ওখানে করতে পারি, কিন্তু এখানে তখন আর ধরো 1 না -1 দিতে হবে, তখন অন্যরকম ঘটনা ঘটবে, সেটা আমি বলবো, অসুবিধা নেই। তাহলে মেইন পয়েন্টটা কি বুঝতে পারলে কিনা দেখো, ধরো এই 10 আর 1 রেখে এটা কিন্তু 9 কিন্তু 3 দ্বারাও বিভাজ্য, তাই না? 10 কনগ্রুয়েন্ট অন মডুলো 3 না, নাকি? জি স্যার। এই যে এইবার তো তোমার প্রশ্ন যেমন পলাশ, 6 দিয়ে কিন্তু এই ঘটনা ঘটাতে পারবো না, কারণ 10 আর 1 যদি দাও সে কি 6 দ্বারা বিভাজ্য হবে? না স্যার। হ্যাঁ, এই যে বা 3 এর গুণিতক হলেই ঘটবে না। এইটা হচ্ছে তোমার কি পয়েন্ট একেবারে, যে আমরা এখানে এমন কিছু চুজ করতে হবে তোমাকে যে এই যে ধরো এই পলিনোমিয়ালে যদি এক্স এর মান 10 বসাও তাহলে কিন্তু তুমি গোটা এন পাচ্ছ, তাই না? আর যদি অন বসাও তাহলে খালি এই ডিজিট গুলোর যোগফল পাচ্ছ। এই যে দেখো, তাহলে এ এখানে কিন্তু আমরা কি হবে, A0 যোগ A1 যোগ A2 যোগ A3 এই আপ টু ধর AM, মানে কি ওই যে ওই সংখ্যাটা যে ডিজিট কয়টা আছে সেই ডিজিট গুলোর যোগফল। নাকি বুঝতে পারোনি? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে মেইন পয়েন্ট, কেন অন্যগুলো দিলে হচ্ছে না? কারো প্রশ্ন আছে কোনো? তাহলে এইটা হচ্ছে তোমার কি পয়েন্ট। এখানে ধরো তুমি এখানে 3 লিখলে অনেকে করতে পারছো, কিন্তু অনেকে করতে পারোনি। এখানে যদি 3 লিখতে তাহলেই হয়ে যেত, কিন্তু তাহলে আমরা জাস্ট এখানে এইভাবে তোমার এইভাবেই আমরা এখানে দেখছি, খুবই সহজ, যে তুমি তোমাদের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। যে এই যে এন এর যে রিপ্রেজেন্টেশনটা, এটা কি 6 ভিত্তিক সংখ্যার ক্ষেত্রে করা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কিন্তু তখন তোমার তুমি যে সংখ্যা নেবা আমার এই সংখ্যার চেহারা তো অন্যরকম হবে। ধরো এই 999 এটা তো 6 ভিত্তিকে লিখলে কি এরকম হবে রিপ্রেজেন্টেশন? অন্যরকম হবে কিন্তু, বুঝতে পারছো? এটা কি এটা এই 999 এটা কি 10 ভিত্তিক রিপ্রেজেন্টেশন। এই জন্য আমরা তখন প্রশ্নে এটা তোমাকে খেয়াল করতে হবে, আমরা যখন এই কথাটা কেন লিখছি এই জন্যই যে এই যে আমি সেদিন বলছিলাম হয়তো কাজ করতে পারি, ইটস ডেসিমাল রিপ্রেজেন্টেশন। যে আমরা ধরো ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা তোমার ডিভিজিবল হবে। অবশ্যই 6 ভিত্তিক করতে পারবো। ডেসিমাল রিপ্রেজেন্টেশন তোমার অবশ্যই এই যে ডিভিজিবল 6 হবে। ভিত্তিক রিপ্রেজেন্টেশন যদি করি তাহলে হ্যাঁ, তখন যেখানে 10 আছে সেখানে 6 দিব। 6 দিয়ে দিতে হবে তোমার। যেখানে যেখানে ধরো 10 আছে এখানে 6 দিতে হবে তোমার। এটাকে চেঞ্জ করতে হবে তোমার, এই 6 দিয়ে ভাগ করে করে ধরো ধরো 999 এর 6 ভিত্তিক রিপ্রেজেন্টেশন তো অবশ্যই একটু লেন্দি হতে পারে, কারণ যেহেতু 6 তোমার কম, আর কোফিশিয়েন্ট আসবে তোমার কি 0 থেকে 5 পর্যন্ত, তাই না? হ্যাঁ, ওইটা তোমার করতে হবে সেটা। তাহলে এখন এখানে ধরো আমরা করছিলাম যে আমরা এই জাস্ট এটা তাহলে কি পয়েন্ট তোমার, তাহলে এখানে যে আমরা ওই যে থিওরাম পড়ছিলাম, এ যদি হয় পি অফ 10, ওই আগের থিওরামটা পি অফ 1 সে অবশ্যই হবে। তাহলে এখানে মজার বিষয় আছে এই পি অফ 10 মানে কিন্তু আমরা ওইটি পেয়ে যাচ্ছি ওই পলিনোমিয়ালের সাহায্যে, আমাদের যে
এনটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই আমাদের যে রিপ্রেজেন্টেশন এন, আমি যদি এখানে কোথাও ভুল টুল লিখতে পারি, দেখো সিম্পল ভুল তোমরা ধর, আমি মাঝে মাঝে ভুল হয় অবশ্যই লিখতে গিয়ে। আর এখানে পি অফ অন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে তাহলে আমরা গতদিন এই পর্যন্ত আসছিলাম। তোমাকে নিজেকে কিন্তু অবশ্যই একটু ট্রাই করতে হবে। তুমি এক সপ্তাহ 1 ঘন্টা সময় বের না করতে পারলে আসলে শিখতে পারবা না। এটা খুব সিম্পল। হ্যাঁ, সত্যি সত্যি তোমাদের পড়ানোর জন্য আমার যেমন আজকের পড়ানোর জন্য আমার ধরো 3 ঘন্টা পড়তে হয়েছে, 2 ঘন্টা পড়তে হয়েছে। হ্যাঁ, আর তুমি যদি সপ্তাহে 1 ঘন্টা না পড়ো তাহলে তো হবে না, পড়তে পারবো না কখনো। আমি যেমন সকাল 6টা থেকে উঠে পড়ছি, নোট করতে হয়েছে, কি পড়াবো সেটা চিন্তা করতে হয়েছে। কারণ তোমাকে তো অবশ্যই পড়তে হবে, মিনিমাম তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা পড়তে হবে, নাহলে কখনো শিখতে পারবো না। এটা খুব সিম্পল থিওরি। তুমি ভেবো না যে আমি এমনি এমনি এটা বলতে পারছি, আমাকে পরিশ্রম করতে হয়েছে বলে আমি বলতে পারছি, কিন্তু নাহলে কখনো বলতে পারতাম না। এর চেয়ে আমার লেকচার ধরো 5 গুণ খারাপ হতো আমি যদি না পড়ে তোমাদের পড়াতে আসতাম। এটা খুব সিম্পল থিওরি কিন্তু। আমি অবশ্যই লেকচার দিয়ে দিতে ওটা পারতাম। 6 ভিত্তিক হলো 4343 রেজাল্ট। হ্যাঁ, আর যাক হবে অবশ্যই, তুমি ট্রাই করবা। সাইন সাহেব তো ওই পাঠাওনি দেখি হোমওয়ার্ক। হ্যাঁ, স্যার তাহলে তো হবে না, হোমওয়ার্ক তো তোমাকে করতে হবে নিজে, না হলে তো তুমি বুঝতে পারবা না। তোমাকে 1 ঘন্টা সময় বের করতে হবে 1 সপ্তাহে, না হলে তো 1 ঘন্টা, আমার ধরুন 1 ঘন্টা চেষ্টা করলেই হয়ে যেত, বা নাও লাগতে 1 ঘন্টারও কম লাগছে বোধহয় তোমাদের, না? তাহলে আমরা ধরো ওটা ধরো অবশ্যই তোমরা ধরো ইন্টারেস্টেড 6 ভিত্তিক এই, আমি এখানে যেহেতু বলছি না, যেহেতু অত আমাদের সময় হাতে নেই, আমি জাস্ট অবশ্যই করতে পারবো সব। এখন ধরো আমরা ধরো এখন এর পরে ধরো আমাদের প্রশ্নটা ছিল ইফ অ্যান্ড অনলি। ধরো আমরা ধরো বইয়ে যেটা লিখছে অবভিয়াস, আমরা একটু একটু অন্যরকম করে লিখতে পারি, ধরো আর একটু ভালো বুঝতে পারো। আমরা এখানে দেখাচ্ছি, আরে কোথায় গেছে, এত দূরে চলে গেছে যে উঠানো যাচ্ছে না। কারো কি প্রশ্ন আছে? তাহলে আমরা ধরো এখানে এখন লিখতে পারি, এই যে ধরো এখন বইয়ে লেখা আছে, আমরা একটু ধরো, তাহলে আমরা জানি যে ইফ অ্যান্ড অনলি কিন্তু একরকম জিনিস, আর নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কিন্তু কমপ্লিটলি অন্যরকম জিনিস। ঠিক আছে, তোমরা যেহেতু এই দুটোর সাথে পরিচিত, মানে একেবারে কমপ্লিটলি অন্যরকম জিনিস। হ্যাঁ, আমাদের এখানে ইফ অ্যান্ড অনলি, তাহলে আমরা ধরো, তাহলে এখানে কি পয়েন্ট আমরা যেটা বলছিলাম, কি পয়েন্ট হচ্ছে এটা তোমার, যে তোমার এই যে এই P1 মানে এই ডিজিট গুলোর যোগফল হয়, আর এই P2 মানে হচ্ছে তোমার এই P10 মানে জাস্ট ওই রিপ্রেজেন্টেশন আমরা পেয়ে যাই n। আর আমরা যেহেতু আছে যে P10 কনগ্রুয়েন্ট P1 মডুলো তোমার কত জানি 9 বোধহয়, না? তাহলে এখন আমরা শুধু এই করতে পারি, তোমার অ্যাসিউম করলেই হয়ে যাবে, তো 2 ভাবে অ্যাসিউম করলে হয়ে যাবে, বা এক লাইনে লিখে দিতে পারো। ধরো আমি 2 ভাবে করে, আমি জাস্ট একটু হয়তো সবাইকে ধরো আমরা একটা ধরবো আর একটা পাবো, সেটাই তো ইফ অ্যান্ড অনলি। ধরো ইফ অ্যান্ড অনলি, ধরো আমরা ধরো এইটা ধরছি, এখানে ধরো একটা নাম বোধহয় কোনো একটা দিছিলাম কিনা জানি না, মনে নেই, অসুবিধা নেই, নাম তোমরা দিয়ে নিও, কারণ তোমরা এখন অনেক ম্যাজুডো 1 নম্বর নাম দেওয়া আছে এখানে। হ্যাঁ, তাহলে ধরো আমরা এরকমই করতে পারি। ধরো আমরা এটাকে ধরবো, ধরো এই যে এটা কিন্তু সাম অফ ডিজিট। এখন আমি জানি না এইটা কি তোমরা বুঝতে পারছো কিনা, যে এই যে ডিজিট আমি কিন্তু বইয়ে তোমাদেরকে দেখাইছিলাম, অবশ্যই বইয়ে কিন্তু দেখাইছিলাম তোমাদের। এই যে দেখো এই জায়গাটা তোমাদের একটু পড়তে বলছিলাম, বইও কিন্তু পড়তে হবে সাথে সাথে। এই যে আমরা কিন্তু বলছিলাম যে আমরা যে এরকম একটা সংখ্যা লিখি, যে ধরো 1492, এটা ধরো আমাদের ডেসিমাল রিপ্রেজেন্টেশন, তাহলে আসলে কিন্তু প্রকৃত অর্থে কিন্তু এর অবস্থা এরকম। কিন্তু এই যে 1 × 10⁻³ মানে 1 এর এই যে স্থানীয় মান, ছোটবেলায় যেটা পড়ছি এত গুরুত্বপূর্ণ, যে স্থানীয় মান আর স্বকীয় মান। এই 1 কিন্তু আসলে 1 স্বকীয় মান, কিন্তু স্থানীয় মান কিন্তু তোমার অবশ্যই 1 × 10⁻³ প্লাস 4 × 10⁻², আর 9 × 10, আর 2 × 10⁻0 মানে 1 সেজন্য দেয়নি। তাহলে এখানে আমরা বলছিলাম যে the integer 1, 4, 9 and 2 are called the digit of the given number। হ্যাঁ, এই যে ডিজিট এর সাহায্যে কিন্তু আমরা বলি ডিজিট, অর্থাৎ কি এইভাবে কিন্তু মানুষ এই সিস্টেমকে তৈরি করছে। অর্থাৎ আমরা বলছিলাম যে তুমি আমরা যখন বিয়োগ, তুমি যদি এইরকম করে একটা একটা বামে চলে যেতে থাকো, তার কিন্তু শক্তি তোমার 10 গুণ করে বেড়ে যাবে। এটা তোমার বলা হচ্ছে অ্যারেবিক নাম্বার সিস্টেম।
মানে অ্যারাবিক নাম্বার সিস্টেমে তোমার জিরো আছে, কিন্তু রোমান নাম্বার সিস্টেমে তোমার জিরোর ধারণা নাই। কিন্তু তোমরা যখন ছোটবেলায় রোমান সংখ্যা পড়ছো দেখবা যে ওখানে, আমি জানি না, আমার মনে নেই, জিরোকে কিন্তু তুমি লিখতে পারোনি বোধহয় এরকম করে। হ্যাঁ, অ্যারাবিক বা আমাদের যে ভারতবর্ষের যে সেই, ওখানে কিন্তু এই যে জিরো আসছে, আমরা বলছিলাম যে জিরো কি রেগুলেশন করছে তোমার যে অভাব জ্ঞাপক অঙ্ক। তাহলে এখানে আসলে এই ডিজিট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আসলে ডিজিট গুলো কিন্তু কোফিসিয়েন্ট গুলো, সেটা তোমাকে বুঝতে হবে। এই যে কোফিসিয়েন্ট গুলো কিন্তু সে কোথায় বসছে তার উপর ডিপেন্ড করছে। আমি যদি এই বাম পাশে একটা 4 দিতাম, সেই 4 এর কিন্তু ধরো মান কিন্তু অন্যরকম হতো, স্থানীয় মান এই 4 এর থেকে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এখন এখানে ধরো আমরা এই যে এটা তোমাদের দেখাচ্ছি, আমরা এই যে করছি, ও সরি এটা। তাহলে এখন আমরা ওইটাকে জাস্ট একটা করতে পারি, তোমাদের দেখো হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এখানে করতে পারি। এই কনসেপ্ট গুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল। তুমি যদি আসলে ক্লাস 3, 4, 5 থেকেই দরকার, তুমি সত্যি সত্যি ডিপলি যদি বুঝতে চাও। তাহলে এখানে ধরো আমরা এখন এই যে পালাম না, এখন ধরো আমরা যে কোনো একটা ধরতে পারি। যে ধরো একটা ধরি, আর একটা আমি একটা অংশ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। যে আমরা এরকম করে ধরলাম যে সাপোজ, ধরো সাপোজ করলাম কি, ধরো আমরা এটাকে ধরলাম যে ডিজিট গুলো, ধরো ডিজিট গুলোর যোগফল, এই যে A0 A1 প্লাস ডট ডট ধরো AM, এই ডিজিট গুলোর যোগফল হচ্ছে তোমার ধরো 9 দ্বারা বিভাজ্য। এখন এটা কিন্তু আমরা বিভাজ্যতাকে কনগ্রুয়েন্সের ভাষায় লিখতে পারি, সেটা তোমাকে বুঝতে হবে। যে ধরো হচ্ছে মড, এই যে মডুলো 9, এরকম লেখার অর্থ কিন্তু বুঝতেই পারছো যে 8 বিয়োগ 0 9 দ্বারা বিভাজ্য। 0 তো কোনো সমস্যা, আসলে এইগুলোর যোগফল কিন্তু 9 দ্বারা বিভাজ্য। এটা আমরা সাপোজ করে নিলাম। তাহলে এর সাহায্যে কিন্তু আমরা খুব সহজে তোমার আসলে প্রমাণ করতে পারি যে ওই সংখ্যাটা তোমার এন যে, সে কিন্তু তোমার বিভাজ্য। তাহলে ধরো এখানে তোমার এটা খুব আসলে একবারে লিখে দিতে পারো তোমরা। তাহলে আমরা এখানে বলতে পারি যে ধরো যে দেন, ধরো আমরা বললাম দেন, আমাদের দেন বাই ধরো 1, আমরা বোধহয় একটা নাম দিছি 1। তাহলে 1 দ্বারা আমরা কি বলতে পারবো, এই যে ট্রানজিটিভিটি যে তোমার প্রপার্টি ছিল, এই যে খেয়াল করে দেখো, ট্রানজিটিভিটি যে প্রপার্টি ছিল, এই যে 1 P1, এটা মানে কিন্তু P1 কিন্তু কনগ্রুয়েন্ট মডুলো n, তাহলে অবশ্যই P10 মানে তোমার n। তাহলে এক লাইন জাস্ট লিখে দিতে পারি দেন বাই 1, আমরা এরকম বলতে পারি কিন্তু যে দেন বাই 1। এটা কি বুঝতে পারলে কিনা জানি না, অবশ্যই বুঝতে পারার কথা। এটা বুঝতে না পারলে তো আর কিছু করতে পারবো না এখন, এই যে, তাই না? এটা লিখতে পারি অবশ্যই। তাহলে এর অর্থ কি হলো, যদি ওই যে ওই সংখ্যাটা n, যে সংখ্যাটা ছিল আমাদের, সে যে ডিজিট গুলো নিয়ে গঠিত হয়েছে, তার যোগফল যদি তোমার 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তার একটা অংশ প্রমাণ হয়ে গেল। এখন উল্টাটা ধরবো, ধর এইটাকে সাপোজ করবো, যেহেতু ইফ অ্যান্ড অনলি, ধর এইটাকে সাপোজ করবো, ওই একই কথা, আমি আর লিখে দিচ্ছি না। ধর এবার ধরো এটা সাপোজ করতে হবে আবার ওই একই সাহায্যে এক লাইনে, বা তোমরা একবারেই বই লিখে দিচ্ছে, এত সহজ এই জন্য বই একবারে লিখে দিচ্ছে। ধরো তাহলে কনভার্সলি সাপোজ, তোমরা যেটা পরিচিত সবসময় যে কনভার্সলি সাপোজ বলো তোমরা সবসময়, যে কনভার্সলি ধরো সাপোজ, এই যে সাপোজ এসইউ, কিন্তু কনভার্সলি সাপোজ যদি এই যে এটাকে এবার ধরি এন, এটার মানেই কিন্তু সংখ্যাটা এন, এই কনগ্রুয়েন্টের ভাষাটা বুঝতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। এইটা মোট 9, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিন্তু করতে পারি তোমার, অবশ্যই আমরা বলতে পারি আবার ওই একের সাহায্যে 1 অ্যান্ড এই যে, এটা কি বুঝতে, আমি জানি না বুঝতে পারছো কিনা তোমরা। আসলে বুঝতে না পারলে এখন আর আমার কিছু করারও নেই। ধরো দেন, অবশ্যই বুঝতে পারছো আশা করি, দেন বাই 1, ঠিক আছে? দেন বাই 1 আমরা একই কথা বলতে পারি যে এই যে A0 এই মানে বই এটাকে এস দিয়ে লিখছে, আগে ধরে নিচ্ছে, সমস্যা নেই। তুমি তোমার মতো করে লিখতে হবে, আমি যেমন করে লিখছি সেরকম লিখতে হবে, কোনো কথা নেই। তুমি যেমন ভাষায় বসে তোমার নিজের ভাষায় লিখতে হবে সবসময়। আমি জাস্ট একটা দিচ্ছি, ধরো তোমাদেরকে জাস্ট একটা স্যাম্পল টাইপের, এই যে 9, এটা আমরা কিন্তু অবশ্যই দাবি করতে পারি দেন ট্রানজিটিভিটি প্রপার্টি, নাকি? হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। কে বলবে দেখি? সুমি সরকার বলো দেখি। হ্যাঁ, সুমি তো কেমন করে এটা হলো?
অসুবিধা নেই, পারতে হবে কোনো কথা নেই, পারবা না এটাই খুব স্বাভাবিক। কোন যুক্তি ব্যবহার করছি বলো দেখি, যে কনগ্রুয়েন্সের যে বেসিক প্রপার্টি ছিল কোনটাকে ব্যবহার করছি আমরা? না পারা দোষের কিছু না। সুমি সরকার শুনতে পাচ্ছ আমাকে? যে ধরো আমি এখানে লিখতে চাচ্ছি কোন যুক্তি ব্যবহার করলাম আমরা, কনগ্রুয়েন্সের কোন বেসিক প্রপার্টিটা ব্যবহার করছি? সুমি সরকার হয়তো শুনতে পাচ্ছে না। এই হঠাৎ করে যে প্রশ্ন করলাম 3 জন চলে গেল কি করে? কে বলবে দেখি এবার? মঞ্জুরুল ইসলাম বলো দেখি। মঞ্জুরুল ইসলাম, হ্যাঁ কেউ শুনতে পাচ্ছে না দেখি, সর্বনাশ। ফয়সাল মাহমুদ, হ্যালো। কেউ শুনতে পাচ্ছে না, সরি। হ্যাঁ দেখি এবার বলো দেখি, আর কি জান্নাতুল মাওয়া মিতু বলো দেখি, বলতে পারবা? কনগ্রুয়েন্সের কোন প্রপার্টি ব্যবহার করলাম এখানে? ধরো আমাদের এটা ছিল কিন্তু তোমার, এটা আমরা কিন্তু প্রমাণ করছিলাম যে এন, ধরো এন কনগ্রুয়েন্স এস, ধরো এস আমি লিখিনি, এস মানে ওই যে যোগফল মডুলো 9। তুমি যদি কোনোভাবে দেখাতে পারো যে এন ধরো যদি কনগ্রুয়েন্ট মডুলো 9, তাহলে এটা কি আমরা অবশ্যই লিখতে পারি না? অবশ্যই কি লিখতে পারি, অবশ্যই। তাহলে কিন্তু এটা ইমপ্লাই করে কিন্তু এস কনগ্রুয়েন্ট, এটা জাস্ট বই থেকে যোগ করে দেওয়া হয়েছে স্যার, হ্যাঁ তাই না? না, যোগ করে দিয়ে স্যার না, যোগ করে দিয়ে শেষে আমরা এটা সমান 0 বসাই দিচ্ছি, এবং যোগ- a0 প্লাস a1। না যোগ করিনি তো, যোগ করলে তো এদিকে 2n হয়ে যেত যে। স্যার যদি এ কনগ্রুয়েন্স বি মড এন হয় তাহলে আমরা বলতে পারি যে বি কনগ্রুয়েন্স বি মড এন। না না এরকম ছিল না, আমি ধরো এরকম ছিল না, এ n যেহেতু 0 এর সাথে কনগ্রুয়েন্ট করে আর 0 যেহেতু ওই যে হ্যাঁ সংখ্যাগুলোর যোগফলের সাথে কনগ্রুয়েন্ট করে, তাহলে সেখান থেকে আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, এই যে দেখো মূলত কিন্তু এইটাই বোঝা, আমি যদি ভুল না বলি, এ কনগ্রুয়েন্ট বি মডুলো এন, দেখা যাচ্ছে না সরি, সর্বনাশ। এটা যদি বুঝতে না পারো তাহলে কি করে হবে? হ্যাঁ, এ কনগ্রুয়েন্ট বি মডুলো এন, আর যদি তোমার ধরো এরকম হয়, এই যে আবার যদি বি কনগ্রুয়েন্ট সি মডুলো এন, তাই না? মডুলো এন মানে ধরো 9 না, এন দাও, দিলাম এন, এই তাহলে কি হবে? এটা লিখতে পারবো না? এ কনগ্রুয়েন্ট সি, এটা ব্যবহার করছি কিন্তু, আরে সর্বনাশ। বুঝতে পারছো নাকি? জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ এটাকে ব্যবহার করছি কিন্তু, আরে এটা তো আর সর্বনাশ, এটা না পারলে তো আর হবে না কিন্তু। এটা না পারলে তো হবে না। এটা তো হ্যাঁ, অসুবিধা নেই, খুব সিম্পল, ভুলে যাওয়া খুব স্বাভাবিক, ভুলে যেতেই হবে। ভুলে না গেলেই তুমি শিখতে পারবে না কখনো। এই জন্য ভুলে গেলে তখন তোমাকে হচ্ছে হেল্প নিতে হবে। ধরো আমি একবার দেখা দিচ্ছি, এই যে জাস্ট একবার এখানে চোখ বুলালেই তোমরা, কারণ এগুলো আমরা আলোচনা করছিলাম। আরে কোথায় গেল সেটা, কোথায়, এই যে এই প্রপার্টিটা ব্যবহার করছি, দেখো এই যে সি নম্বর, ইফ এ কনগ্রুয়েন্ট বি মডুলো এন, আমরা যে ট্রানজিটিভিটি প্রপার্টি বলি, এই যে বি কনগ্রুয়েন্ট সি যদি মডুলো এন হয় তাহলে এ কনগ্রুয়েন্ট সি মডুলো এন, এইটা। কারণ এটা ধরো কোথাও এখানে এটাকে একটু ব্যবহার করতে হয়েছে, এ কনগ্রুয়েন্ট বি যদি মডুলো এন হয় অবশ্যই কিন্তু বি কনগ্রুয়েন্ট এ মডুলো তোমার এন হবে, ঠিক আছে? জি স্যার। কল আসছে, সরি। ঠিক আছে, এটা তোমার হবে কিন্তু, এটাকে ব্যবহার করছি। তাহলে এখন এখানে বললাম এই কাজটাই, সরি কোথায় বললাম, আমরা বলছিলাম যে এই কাজটাই, এই কাজটাই কিন্তু এই 9 এর ক্ষেত্রে যেটা ঘটছে সেটা কিন্তু তোমার 3 এর ক্ষেত্রে ঘটবে, কারণ মূল কি পয়েন্ট হচ্ছে এখানে তোমার, এই যে একই জিনিস হুবহু একই লিখে দিতে পারবা। কারণ তুমি যদি এর কিন্তু 10 1 এখানে কিন্তু 3 দিলে কি সমস্যা আছে? হবে না? হ্যাঁ, তাহলে এই যে হুবহু তো 3, তাহলে মানে মূল পয়েন্ট কিন্তু এখানে, এই যে 10 আর 1 কে চেঞ্জ করে ফেললে কিন্তু আর হবে না তোমার, কারণ 10 যদি বসায় তাহলে গোটা সংখ্যাটা পেয়ে যাচ্ছি, 1 যদি বসায় তার ডিজিট গুলোর যোগফল পাচ্ছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, কি পয়েন্ট, এই জন্য লিখছি। তাহলে এখানে তুমি 3 ব্যবহার করো, তাহলে হুবহু একই জিনিস, খালি এই লাইনটা এসে তোমার লিখতে হবে মড 3, আর সব কিছু একই। আশা করি বুঝতে পারছো যারা করার চেষ্টা করছো, নাকি? আর আমি আমার একটা শেয়ার করতাম। আর এখানে যেমন আসলে আমরা এই নাম্বার গুলোকে 10 দ্বারা চিন্তা করছি, 10 আর 1 কে আসলে কনভার্জ হচ্ছে স্যার। আসলে যেমন দশমিকের নাম্বারের জন্য স্যার এটা কিন্তু 10 আর 1 করছি,
সেটাকে যে টার্নারি যদি ধরে যদি করি তাহলে সেই ক্ষেত্রে বা অন্য কোনো ইয়েতে যদি নিয়ে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 10 এর একটা চেঞ্জ করতে হবে, তা তো অবশ্যই করতে হবে। নাম্বারটা চেঞ্জ করতে হবে স্যার। হ্যাঁ অবশ্যই। এটা ডেসিমাল নাম্বার থেকে তখন টার্নারি বা বাইনারি যে বাড়বে কোনোটা যেতে নাম্বার। হবে তোমার, নাম্বারকে চেঞ্জ করতে হবে, ওখানেও চেঞ্জ হবে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাও স্যারকে যোগফল দিলাম তো আবার স্যার ওই নাম্বার দিয়ে ভাগ করা হ্যাঁ সম্ভব ভাগ হবে। করতে হবে। হ্যাঁ এই দেখো এরকম ওইরকম অঙ্ক আছে, আমরা যদি অত ডিপে যাচ্ছি না, কারণ আমি তোমরা নিজেদের কারণ এত সময়ও নেই সেই জন্য। তাহলে আমি যত সময় নিচ্ছি এই চ্যাপ্টার পড়াতে, ধরো এই যে এখানে আছে, ধরো আমি তোমাদের, তোমরা এই যে এই বই তো আছে যেহেতু তোমাদের কাছে, এখানে সবই আছে এই ধারণাগুলো। তবে এটা খুব ভালো যে তোমাদের মনে নতুন নতুন ধারণা, চিন্তার জায়গা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো আছে, এই যে আছে ধরো, এই যে এখানে ধরো আছে, এই যে দেখো, এই যে দেখো, এই যে 9 ভিত্তিক সংখ্যা ইজ দ্য ইন্টিজার এত, এটা কিন্তু 9 ভিত্তিক সংখ্যা, 10 ভিত্তিক না, তাহলে কিন্তু দুটো হয়ে যাবে। ইজ ডিভিজিবল বাই 3 and 8, তো এইভাবে তুমি তৈরি করতে পারবা। বলছে given criteria for the divisibility of 9 by 3 and 8 that depends on the digit of n when written in base 9, 9 ভিত্তিক সংখ্যা, তখন কি তোমার ক্রাইটেরিয়া ডিভিজিবিলিটি। কিন্তু আমরা এখানে সচরাচর আমাদের সাথে পরিচিত ডেসিমাল সিস্টেম, সেটাকেই দেখছি, মানে ওটাকে আমরা ফিল করতে পারবো, তা তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো সেই জন্য এইগুলো ধরো করতে পারি আমরা। হ্যাঁ আর একটা এটা ছিল আমাদের, তাহলে আমরা এটার সঙ্গে সঙ্গে আমি যদি এটা জাস্ট দেখো, এটা আমি খালি একটু বই দিয়ে এখান থেকে বলে যাচ্ছি, দেখো একই জিনিস, যে আমরা ধরো এখানে ধরো একটা করতে পারি, যে আর একটা ক্রাইটেরিয়া ধারণা তোমার আনতে পারি, যে এটা তো 9টা, এই যে এখানেই লেখা বইয়ে ধরো ছোট করে লেখা আছে, আমরা একটু তোমাদের বোঝানোর জন্য করছি। কিন্তু ধরো 10-এর ক্ষেত্রে যদি হয়, সরি 11-র ক্ষেত্রে যদি হয়, যেটা মৃণময়ী বললো, 11-র ক্ষেত্রে যদি হয়, তাহলে দেখো এই যে আমাদের যে কি পয়েন্টটাকে একটু চেঞ্জ করতে পারে, বাম পাশ ঠিকই আছে, কিন্তু তোমার ধরো ডান পাশে কিন্তু একটু ঝামেলা করে ফেলবে। ঠিক আছে, আমি যদি দেখাই তারপরে আমি ওটা বলছি, বই থেকে এটা আমি লিখছি না, কারণ হুবহু একই জিনিস। তোমার ধরো এই যে আমরা হচ্ছে তোমার এখানে যে ধরো এই জাস্ট আমি একটা লাইন লিখছি, ধরো এখানে ওই যে 10 কনগ্রুয়েন্ট, ধরো এখানে যদি তুমি এটা দাও, কত দিতে হবে বলো দেখি, যে মডুলো ধরো 11, কত দিতে হবে? অন দিলে তার হবে না, প্লাস অন দিলে কি হবে? -1 করতে হবে স্যার। মাইনাস অন দিতে হবে, -1 দিতে ধরো হবে। -1 দিতে হবে। তাহলে এই পাশ সমস্যা নাই, যখন পলিনোমিয়ালে তুমি বসাবা, তাই না? আমাদের পলিনোমিয়াল ছিল তো এরকম যে পি অফ এক্স, তাই না? আমরা ধরো আমি সংক্ষেপে লিখছি, সবাই যদি জানো, কে হচ্ছে 0 থেকে তোমার কত ছিল ভুলে গেছি, এম না? থেকে m পর্যন্ত। হ্যাঁ সি কে, এটা বোধহয় আমাদের এরকম এক্স টু দা পাওয়ার কে ছিল, যদি ভুল না হয় আমার। এই তাহলে এখানে দেখো, এখানে কোনো সমস্যা নেই, কোনো পি, এই বাম পাশে P10 বসালে কিন্তু তোমার ধরো ওই আমাদের কি আসবে, সে এনই আসবে, তাই না? দেখা যাচ্ছে না, সরি, এনই আসবে, তাই না? স্যার বাম পাশের জন্য n কিন্তু ডান পাশে একটু ঝামেলা করবে, কিন্তু ধরো ডান পাশে যদি P-1 বসাই, দেখো তাহলে কি হবে, দেখো তাহলে এখানে তো -1 এর পাওয়ার যদি তোমার কি হয়, ইভেন হলে কিন্তু পজিটিভ আসবে, কে যদি ধরো ইভেন হয়, তাই না? আর যদি ধরো, তাহলে কেমন আসবে, ধরো আমরা জাস্ট একটা লাইন লিখি, তাহলে এই একটা লাইন হচ্ছে মূল পয়েন্ট, এবং এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি আমরা। ধরো এখান থেকে হচ্ছে এম, ধরো সি কে, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের শুধু, ধরো মাইনাস, তো এখানে বোধহয় সরি এ কে লিখছিলাম আমরা, তাই না? যাক অসুবিধা নেই, সি কে লিখিনি বোধহয়, এ কে, একই কথা, সমস্যা নেই, আমরা একটু সি এ কে লিখে দিই, সরি কেটে দিচ্ছি, এখানে ধরো আমরা এখানে ধরো একে, যদি একেই দিছিলাম, যদি একই আমাদের ছিল ডিজিট গুলো, তাহলে একটু বেশি সুবিধা হবে তোমাদের, সমস্যা নেই। একে ধরো একে লিখলাম, তাহলে এই যে, তাহলে এখানে ধরো কি হবে, তাহলে -1 টু দা পাওয়ার কে হবে, তাই না? নাকি -1 টু দা পাওয়ার কে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? -1 টু দা পাওয়ার কে, নাকি? তাহলে এখানে এখানে তাহলে একটু তোমার কিন্তু এখন কিন্তু আর ওই যে সবসময় আসবে না, ধরো কে এর মান যদি 0 হয়, তাহলে কি আসবে, A0, কে টু দা পাওয়ার 0, তাহলে এরপরে যদি প্লাস সামেশনের জন্য কে এর মান যদি 1 হয়, তাহলে কি আসবে বলো দেখি? নেগেটিভ আসবে। হ্যাঁ নেগেটিভ, তাহলে -A1 আসবে, তাই না? এরপরে যদি কে এর মান 2 হয়, এটা প্লাস হয়ে যাবে, তাহলে +A2, দেখো, তাই না? কে এর মান 3 হলে -A3,
এই যে তাহলে আসলে এরকম করতে করতে ধরো আমরা তো ধরো এরপরটা প্লাস, আমরা তো জানি না এম কত, এম তো ডিপেন্ড করে তোমার রিপ্রেজেন্টেশনের উপরে, তাহলে এই আসলে ডিপেন্ড করবে এই এম এর উপরে লাস্টেরটা ধরো এই যে এম, এম যদি অবশ্যই তোমার যদি ধরো ইভেন হয় তাহলে এটা পজিটিভ হবে, এম যদি নেগেটিভ হয় সরি অড হয় তাহলে এটা নেগেটিভ হবে, কোনো সমস্যা। তাহলে কি হচ্ছে, তাহলে দেখো আসলে আমরা কিন্তু এক্স্যাক্টলি এই ডিজিট গুলোর যোগফল পাচ্ছি না ওই সংখ্যাটার, ডিজিট গুলোর অল্টারনেটিং সামের এ নট এ ওয়ান এ নট মাইনাস এ ওয়ান এ টু, নাকি বুঝতে পারোনি? এটা কি বুঝতে পারলে? তাহলে আসলে 11 দিয়ে ডিভিজিবিলিটি কিন্তু আমরা বলতে পারবো না যে একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে যদি তার ধরো ডিজিট গুলোর যোগফল 11 দ্বারা বিভাজ্য হয়, তা না, কিন্তু ডিজিট গুলোর অল্টারনেটিভ সামের যোগফল, যদি অল্টারনেটিভ সাম মানে প্লাস মাইনাস নিতে হবে, তাহলে কে প্লাস হবে আগে বলো তো কি? এ নট মানে ইউনিট ডিজিট, এককের ঘরে যে, সেটা কিন্তু খেয়াল করো প্রথমটার দেখে না, কিন্তু এককের ঘরের যেটা সেটা দিয়ে শুরু কিন্তু। তাহলে আমরা এই যে দেখো এই প্রমাণ আমি লিখছি না, হুবহু একই প্রমাণ তোমরা দেখাই যে হুবহু একই প্রমাণ, এই যে দেখো বলতেছে সেই কথাই বলতেছে, এটা ডেসিমাল এক্সপানশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখো যে টি যদি এরকম হয়, দেখো অল্টারনেটিভ সাম, দেন 11 তোমার এই এন কে ডিভাইড করবে ইফ অ্যান্ড অনলি 11 যদি তোমার এই টি কে ডিভাইড করে, এই টি কিন্তু এখন আর সাম অফ ডিজিট না, অল্টারনেটিং সাম অফ ডিজিট। আশা করি বুঝতে পারছো, একই হুবহু প্রমাণ। তাহলে এই যে দেখো এখানে আমরা এই উদাহরণটা দেখালে বুঝতে পারবো, ধরো এই যে একটা বড় একটা সংখ্যা দেওয়া আছে, ধরো তোমাকে প্রশ্ন করছে এই বড় একটা সংখ্যা এন দেওয়া আছে, তোমাকে ধরো প্রশ্ন করছে এই সংখ্যাটা কি ধরো 9 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে অবশ্যই আমরা করতে পারবো ভাগ করে করে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা জানি কি এই যে ক্রাইটেরিয়া শিখে ফেললাম যে এর যে ডিজিট গুলো আছে তার যোগফল যদি তোমার 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই ডিজিট কি আছে 1 5 7 1, এই যে ধরো এই যে 1 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ এই যে দিলাম ধরো যোগ করে 27 আসছে, আমরা খুব সহজে জানি 27 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই চোখ বুজে বলে দেবো এই সংখ্যাটা তোমার 9 দ্বারা বিভাজ্য। মানে তোমাকে কাজকে একটু সহজ করে দিছে, এটা হচ্ছে আসল ম্যাথমেটিক্স যুক্তিকে ব্যবহার করে তুমি কোনো প্রশ্ন সমাধান করা। কিন্তু ধরো এবার যদি আমি প্রশ্ন করি এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য, কি হবে বলো দেখি, কেমন করে তোমাকে চেক করতে হবে? এটা দিলে তো হবে না, হবে অল্টারনেটিং সাব আমরা যেটাই করলাম, এবং সেটা তোমাকে বুঝতে হবে প্রথমে কাকে দেবা, এ এম না এ নট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমে কে বলো দেখি? 4 এ নট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এ নট হবে প্লাস, তাহলে এই দিক দিয়ে শুরু করতে হবে কিন্তু, প্লাস এই যে 4 প্লাস -2 প্লাস 7 -1 প্লাস 7 -5, তারপর হচ্ছে +1, এই যে দেখো 4 -2 প্লাস 7 -1 7 -5 করো, এটা যোগ করো, যোগ করলে দেখা গেছে যে 11 হয়েছে। তাহলে এই যেহেতু অল্টারনেটিভ সাম 11 তো 11 দ্বারা বিভাজ্য, তাহলে চোখ বুজে বলে দিতে পারবো যে এই সংখ্যাটা তোমার 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে নাকি? আশা করি বুঝতে পারছো, প্রমাণ হওয়াও একই, খালি এই লাইনটা এখানে খালি তোমারই অবশ্যই পারবা। কারো কি প্রশ্ন আছে কোনো? হ্যাঁ মিটু, কিছু বলবা নাকি এমনি বোধহয়? সরি স্যার। হ্যাঁ অসুবিধা নেই, হ্যাঁ কারো প্রশ্ন আছে? তাহলে অন্তত আমরা দুটো শিখলাম তোমার, আর অন্যগুলো তোমরা কিন্তু জানো, আমি জানি যে খুব সহজেই করা যায়, কিন্তু ধরো কঠিন আছে, 7 দিয়ে ডিভিজিবিলিটি বলা খুবই কঠিন, যে একটা সংখ্যা কি 7 দ্বারা বিভাজ্য কিনা, ধরো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা দেখেই বলে দেওয়া যায়, তাই না? কি কে বলতে পারবে বলো দেখি একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, ভাগ না করেই কেমন করে বলি? যদি কি হয় লাস্ট ডিজিটের উপর ডিপেন্ড করে স্যার। লাস্ট ডিজিট লাস্ট ডিজিট ইভেন হলে মানে একটা সংখ্যা লাস্ট ডিজিট যদি ইভেন হয় ইভেন হয় না, লাস্ট ডিজিট যদি ইভেন ডিজিট হয় আর কি, ইভেন নাম্বার ধরো 0 2 4 6 8, তাহলে এটা এখন প্রশ্ন হচ্ছে, এটা আমি চাই যে তোমরা প্রমাণ করতে হবে, এটা তো ছোটবেলায় জানি, তুমি তো এখন ধরো ম্যাথমেটিশিয়ান আর কি। এই যে দেখো এই আছে, আমি এটা হোমওয়ার্ক দেবো তোমাদের, এই যেখানে আছে যে এটাকে কেমন করে তুমি প্রমাণ করতে পারবা, যে এই যে আর্গুমেন্ট গুলো আছে, এই যে 7 নম্বর যদি দেখা যাচ্ছে an integer is divisible by 2 if and only if its unit digit কিন্তু মানে ইউনিট ডিজিট তো কি বুঝতে পারছো, এককের ঘরের যদি 0 থাকে 2 থাকে 4 থাকে 6 থাকে 8 থাকে, এটাই আমি গতদিন হোমওয়ার্ক দিছিলাম তোমাদের। হ্যাঁ এই যে দেখো এইটা দিছিলাম কিন্তু,
যেহেতু আমি করাইছিলাম এই জন্য, অনেকে কিন্তু করতে পারছো অবশ্যই। an integer is divisible by 3 if and only if the sum of its digit is divisible by 3। এটা দিছিলাম তোমাদের, ওই যে জাস্ট 9 এর সাথে যে তুই। আর এইগুলো কিন্তু এখন আমরা ধরো ছোটবেলায় আমরা কিন্তু প্রমাণ জানতাম না, কিন্তু এখন তোমাকে প্রমাণ জানতে হবে। এই যে ধরো an integer is divisible by 4 if and only the number formed by its tens and units digit is divisible by 4। কেন এটা? অথবা 5 দ্বারা যদি হয়, এইটা এই কয়টা বলতে পারি। কিন্তু এখানে ধরো তাহলে আমরা কি 9 দ্বারা শিখে ফেলছি ধরো, ঠিক আছে, 9 দ্বারা শিখে ফেলছি, 2 দ্বারা ধরো এরকম, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা। তাহলে এখানে তোমরা যদি এই যে 6 দ্বারা 7 দ্বারা কিন্তু কঠিন তোমার। হ্যাঁ, তুমি এখানে দেখো এই যে একটা থিওরাম ডেভেলপ করছে এখানে যে 7 দ্বারা ডিভিজিবিলিটি, 17 নম্বর অঙ্ক যদি তোমরা নিজেরা পড়ো, আর 6 দ্বারা আর 7 দ্বারা, এই যে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা এটা এই 17 নম্বর প্রবলেম। এই যে তোমার এ আর বি, তাহলে প্রথমটা বোধহয় 7 দ্বারা আছে, বা 7 দ্বারা, 11 দ্বারা, 13 দ্বারা, আর এই পরেরটা আছে তোমার 6 দ্বারা। এটা অবশ্যই তোমরা নিজেরা দেখবা, এটা আমি পরে বলবো আগামী দিন। এই হ্যাঁ, তাহলে আমাদের আর একটা প্রবলেম ছিল গতদিন, আমরা এটা করলাম। আর একটা প্রবলেম ছিল হচ্ছে যে আমরা বলছিলাম যে খুব বড় একটা সংখ্যা, ঠিক আছে, আমি সেটা জাস্ট 1 মিনিট বললেই তোমরা বুঝতে পারবা। অনেকে করতে পারছো, অনেকে করতে পারোনি, যে কনগ্রুয়েন্সের কি মানে কত শক্তিশালী বা পাওয়ারফুল কনগ্রুয়েন্সের ধারণা। যে কারো কি প্রশ্ন আছে যা আলোচনা করলাম? তবে তোমাকে নিজেকে পড়তে হবে, না হলে কিন্তু হবে না। ধরো আমরা গতদিন বলছিলাম যে ধরো তুমি যদি ধরো যে কোনো একটা সংখ্যা, ধরো 999, বলো একে যদি 100 দিয়ে ভাগ করো, কথার কথা, বলো দেখি ভাগশেষ কত হবে? তোমরা অবশ্যই জানো যে একবারে কত হবে ভাগশেষ? 1 হবে। ও হ্যাঁ? না, 1 হবে না, বোধহয় 99 9 হবে। মানে কি? অর্থাৎ আমরা যদি একটা সংখ্যাকে, আমরা যে ডিভিশন অ্যালগরিদম আমাদের কিন্তু বলছি যে একটা সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, আসলে তোমার ভাগশেষটা কিন্তু সবসময় ওই সংখ্যাটার লাস্টের দুটো ডিজিট হবে। বুঝতে পারছো নাকি? মানো কিনা এটা? যে আমরা যদি একটা সংখ্যাকে তোমার 100 দ্বারা ভাগ করি, দেখো যে কোনো সংখ্যা, কারণ কি আমাদের ডিভিশন অ্যালগরিদম বলছে যে ভাগশেষ কি থাকতে পারবে? ভাগশেষ হবে তোমার, ধরো যেহেতু আমরা এই দিয়ে ভাগ করছি, যদি আমরা বলো ভাগশেষকে আর বলি, ভাগশেষ কি হবে? এরকম হবে না? আমরা যে ডেফিনিশন জানি, তাই না? তাহলে আমরা যদি একটা সংখ্যাকে যদি তুমি তাহলে যদি বলি ধরো একটা সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে কি পাবা তুমি? ভাগশেষটা আসলে কি হবে বলো দেখি? ওই সংখ্যাটা ইউনিট ঘরেরটা পাবো, 0 থেকে 9 এর মধ্যে পাবো, একক ঘরের যে ডিজিটটা সেটা পাবো কিন্তু, তাই না? ধরো এটাকে যদি আমরা ধরো 10 দিয়ে ভাগ করতাম, কথার কথা, এই 999 কে, তাহলে তুমি আসলে কি ভাগশেষ পেতে? ধরো কত হতো দাঁড়ি, কত দিতে হতো? আরে 9, তাই না? না সরি 10। দেখো আমি জাস্ট একটা দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে 10, এখানে কত হতো? 89 হতো বোধহয়, সম্ভবত। হ্যাঁ, ঠিক আছে। 1 না স্যার, আরে কি না হলো? স্যার, ভুল হয়ে গেছে তো, আমি এই পাশে 9 কেন? 10 90, তারপর 99 আবার 9। হ্যাঁ, ভুল হয়ে গেছে, সরি। এক দিছি কে এখানে? তো তোমার এই যে আমি এই যে না, তাই না? 9 10 90, তাই না? সরি 99, এই যে 9, তাই না? আবার 9.90, তাই না? তোমার এই যে এখানে হচ্ছে 90, তাহলে কি থাকছে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে আসলে? আমাদের মূল উদ্দেশ্য ওটা না, আসলে ভাগশেষ কি থাকছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আসলে ওই সংখ্যাটার এককের ঘরে যে অঙ্কটা আছে, তাই না? তুমি যদি একটা সংখ্যাকে তোমার নয়, কারণ এর থাকার কারণ আছে, কারণ আমরা 10 ভিত্তিক সংখ্যা ওই রকম করে তৈরি করছি, এই যে এক ঘর যদি তুমি বামে যাও, তাহলে 10 গুণ 10 গুণ শক্তি তার বৃদ্ধি পায়। এই জন্য এই ঘটনা ঘটে। মানে এটা তুমি এমনি এমনি ভেবো না, কিন্তু আসলে আমরা ওই যুক্তি দিয়ে সংখ্যা তত্ত্ব তৈরি করছি। তাহলে একটা সংখ্যাকে যদি বলো, যদি তুমি যে কোনো একটা সংখ্যাকে যদি বলো, ধরো কথার কথা, তুমি যদি 1000 দিয়ে ভাগ করো, তাহলে কি পাবা ওই সংখ্যাটার? যদি সংখ্যাটা লাস্ট 3 ডিজিট পাবো, কিন্তু অবশ্যই সংখ্যাটা যদি 1000 থেকে বড় হয়। 1000 থেকে ছোট হলে তুমি যদি 1000 কে ধরো
দিয়ে 10কে ভাগ করো, তাহলে কিন্তু মানে অত ডিজিটই নেই তিনটা, তা তো পাবা না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো কিনা? স্যার হ্যাঁ বলো। এই যে 10 দ্বারা যখন স্যার ভাগ করা হলো স্যার 90টা স্যার পর লাস্টের ডিজিটে কেন, তো ফার্স্ট ডিজিটে আমরা আসলে আছে হ্যাঁ স্যার 10 দ্বারা যখন আসলে 999 ভাগ করে স্যার প্রথম 9.90 90টা আসলে লাস্ট 2 ডিজিটে গেল, হ্যাঁ হ্যাঁ, লাস্ট 2 ডিজিটে গেল স্যার। বুঝতে পারলাম না। এই 90টাকে স্যার ফার্স্টে যে 90টা লেখা আছে স্যার সেটা হ্যাঁ আসলে হ্যাঁ, লাস্ট 2 ডিজিট হবে নাকি ফার্স্ট 2 ডিজিটের নিচে হবে স্যার? ও সরি, এটা হ্যাঁ ফার্স্টে হবে, ওটা ফার্স্ট হবে, এমনিতে আমি তো মিস্টেক আছে। এ তো অবশ্যই ফার্স্ট হবে, সরি। ও এখানে লিখে বলছি, হ্যাঁ এখানে তো অবশ্যই ফার্স্ট হবে, সরি সরি, ও এখানে লিখছি, হ্যাঁ সরি, হ্যাঁ এটা স্যার তোমরা জানাই। ভাগফল হ্যাঁ ভুল আছে স্যার, হ্যাঁ ভাগফল ভুল আছে স্যার। হ্যাঁ ভাগ, এই যে দাদা এখানে হবে, সরি এখানে হচ্ছে 9.90, তাই না? ঠিক আছে, তারপর ঠিক আছে, আর এখানে এবার ঠিক আছে নাকি? কি স্যার? স্যার এটার কারণটা কি? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কারণ তো আমি তোমাদের খুঁজে বের করতে বলছি কেন, কারণ তোমরা সবাই জানো এখন ওই যে রিপ্রেজেন্টেশনের মধ্যেই আছে লুকায়। আমরা রিপ্রেজেন্টেশন করছিলাম না তোমার, কেন ডান দিক দিয়ে শুরু করি, আর ধরো গুণ কেন বাম দিক, ভাগ কেন তোমার বাম দিক দিয়ে, কারণ একটাই, খুব সহজ, কারণ শক্তি কার বেশি তুমি যখন ভাগ করছো, তুমি তো বড় দিয়ে ভাগ করা শুরু করবা, কারণ এই 9-এর শক্তি কিন্তু বেশি তোমার এই 9-এর থেকে, এই 9-এর থেকে, তাই না? আমরা ওইভাবে সংখ্যার তত্ত্বকে তৈরি করছি যাতে এক এক ঘর তুমি ইসে যাবা, তত তোমার ধরো ই হবে তোমার, বুঝতে পারছো? এটা হচ্ছে কারণ। ওই যে আমরা যেভাবে তৈরি করছি যে এক ঘর যদি আমি বামে যাই, তাহলে এর এর শক্তি তোমার কিন্তু 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখন এটা আমাদের মূল কথা না, আমাদের কথা হচ্ছে আমরা একটা প্রবলেম দিচ্ছিলাম যে আমাদের হাতে খুব বড় একটা সংখ্যা আছে। স্যার হ্যাঁ হ্যাঁ বলতেছি বলো। যে এই ডান দিক থেকে যদি ভাগ করি তাহলে কি সমস্যা হতে পারে? কি সমস্যা হতে পারে তুমি দেখো চিন্তা করে, তোমারই চিন্তা করতে হবে এটা। এটা আমি প্রশ্ন দিছিলাম তোমাদের যে কেন ভাগ করি বাম পাশ দিয়ে আর গুণ করি ডান পাশ দিয়ে। স্যার এটার সমস্যা আমি একটু বলি স্যার একটু। হ্যাঁ যদি ডান দিকে ভাগ করি, যেমন লাস্ট 2 ডিজিটে যে 90 লিখি, তাহলে আমাদের এটার বিয়োগফলটা 9টা এই পাশে পড়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ আমাদের একটা ডিজিট কিন্তু বামে রয়ে গেছে, কিন্তু মাঝে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু হ্যাঁ হ্যাঁ মাঝে কোনো ডিজিট আর আসতেছে না আমাদের। এই ডিজিট না থাকার কারণে পুরোটা আসলে যৌগিক সংখ্যা হবে না, এই পাশে 9 মাঝে একটা ডিজিট ফাঁকা, তারপর আবার 9, তার মানে পরবর্তীতে এটাকে আমরা ভাগ করতে পারবো না। হুম, দেখো ওটা অবশ্যই কারণ একটা, কিন্তু ওটা মূল কারণ হচ্ছে তোমার শক্তিকার কি তোমার। তুমি যদি ধরো কি বলো যে কি বলি যে আমরা যদি ধরো 15টা আমকে ধরো 10 ধরো কি বলি যে 5 জনের ভিতর বা 10 জনের ভিতরে ভাগ করে দাও কথার কথা, এইভাবে চিন্তা করো, তাহলে দেখে বুঝতে পারবা। দেখো হ্যাঁ সেটাই আমাদের মূল ই না, তুমি অবশ্যই জানবা ওই যে বির ভিতরে অ্যান্সার লুকো আছে রিপ্রেজেন্টেশনের ভিতরে। এখন হচ্ছে আমাদের তাহলে আমরা একটা জিনিস শিখতে পেলাম, ধরো এই যে আমাদের ধরো খুব বড় একটা সংখ্যা আছে, আমি বোধহয় ওই যে গতদিন যেটা করাইছিলাম সেটা দিছিলাম তোমাদেরকে, তাই না? কি জানি আমার মনে নেই, কত 5 টু দ্য পাওয়ার না কি কত ছিল রে, ভুলে গেছি। 5 টু দ্য পাওয়ার 110 ছিল বোধহয়, নাকি না কত ছিল মনে আছে তোমাদের? প্রথম দিনে হ্যাঁ হ্যাঁ, না জি আমি স্যার। বলছিলাম হ্যাঁ, এই একটা সংখ্যা ছিল, এর লাস্টের দুটো ডিজিট কত বের করতে বলছিলাম না তোমাদের, আর একটা প্রবলেম ছিল। হ্যাঁ তাহলে এই যে তাহলে এই একটা এটা অনেক বড় একটা সংখ্যা, অবশ্যই তুমি ধরো হাতে এই 5কে 110 বার গুণ করে দেখতে পারবা যে লাস্টের ডিজিট দুটো কত আসছে, হ্যাঁ তাহলে সেই দুটোই আসবে। কিন্তু আমরা কিন্তু ধরো এই যুক্তি ব্যবহার করে ই করতে পারি। তাহলে কি 2 ডিজিট জানা জানলে কি আমরা মানে ভাগ তাহলে স্যার কি ভাগ দিব 100 দ্বারা? হ্যাঁ 100 দ্বারা। এই যে তাহলে আমরা এটাই শিখছি, কিন্তু এই প্রথম অঙ্কটা এটাই ছিল যে এইটাকে তুমি এইভাবে লিখছিলাম না যে কনগ্রুয়েন্স থিওরিতে কি করতে হবে। তুমি যদি এটাই লেখো, ধরো এই অঙ্কটাকেই যদি তুমি এরকম লেখো যে আমরা বলছিলাম না এটা মানে কি, এটা বুঝতে হবে কিন্তু এটা মানে কি, মানে এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে, তাই না? এটার মিনিং কি? জি স্যার। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেট করো, আসলে অটোমেটিক এর লাস্টের যে দুটো ডিজিট আছে সে তাকেই তুমি বের করছো। এই জন্য আমি দিছিলাম যে তুমি ফিল করতে পারো কিনা ওই প্রথম অঙ্কের সাথে হুবহু মিল, কিন্তু তুমি ধরো তোমার মাথাকে খাটাতে পারো কিনা একটা। যদি বলতাম যে লাস্টের 3টে ডিজিট কত, তাহলে কত দিতে হতো এখানে? 1000 দিয়ে ভাগ 1000 দিতে হতো। যদি বলতাম লাস্টের দুটো ডিজিট কত, তাহলে 10 দিয়ে করতে হতো। তাহলে আসলে আসলে মানে এটা তুমি যদি এটাকে ক্যালকুলেট করো শুধু, তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবা।
এই যে এটাকে যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেটারে বানান সব বলে QLATE বোধহয়, তাই ঠিক আছে। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু পেয়ে দেবো আমরা, নাকি? তো এখানে বোধহয় একটা 9 হবে, তাই না? সরি, আবার তো 9 10 90, তাই না? 9 তো ঠিক আছে না? এই নাকি বুঝতে পারোনি এখন? এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝা গেছে। তাহলে এইটাই তুমি, এটাই তোমার মাথা খারাপ। তো এটা আমি বলছিলাম ইনডাইরেক্টলি যে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলেই তুমি ধরো আসলে আলটিমেটলি তোমার ওইটা হবে লাস্টের দুটো ডিজিট কত সেটা পেয়ে গেছো। তাহলে এটাকে কেমন করে ক্যালকুলেট করতে হবে সবচেয়ে সিস্টেমেটিক ওয়েতে আমরা দেখাইছিলাম যে একে তোমার বাইনারি রিপ্রেজেন্টেশন করতে হবে, তারপরে ওইভাবে স্কোয়ারিং করে 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 আমরা পেয়ে যাবো। তা এটা করলেই হবে। এখন তোমাকে করতে হবে মিনিমাম তোমার দায়িত্ব পালন করতে হবে, নাহলে তুমি কখনো পারবা না। এটা হচ্ছে এখন তুমি এটা না করলে তো আমার তো কিছু করতে পারবো না আমি। হ্যাঁ ঠিক আছে শাহিন সাহেব। হ্যাঁ জি স্যার। তাহলে এখন যাক, আমরা কতদিনের শেষ করলাম আলোচনা। তাহলে এখন ধরো আমি তোমাদের ধরো এই দুটো হোমওয়ার্ক দিব। আমি জানি এটা একটু কঠিন হবে রন কেয়ার, তুমি এই যে ধরো আমি এই ধরো এটাকে ধরো এইটাকে দিব ধরো এই যে 9 নম্বরটা, একই ধরনের অঙ্ক আগামী সপ্তাহের জন্য থাকবে। যে বলছে যে এই বিরাট একটা সংখ্যা দেখো 4444, তার পাওয়ার আবার টু দ্য পাওয়ার 4444 ইজ ডিভিজিবল বাই 9। যদি 9 দ্বারা ভাগ করো, ডিভাইড করো 9 দ্বারা, তাহলে কত তোমার রিমাইন্ডার থাকবে। আর এইটা একই ধরনের অঙ্ক, এই জন্য আমি এদের পড়ালাম। এই দুটা ধরো 12 নম্বরটা, এটা হচ্ছে ধরো এই একটা সংখ্যা আছে, অনেক বড় একটা সংখ্যা 7 টু দ্য পাওয়ার 999। বলছে যে এর লাস্টের 3টা ডিজিট কত সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এই দুটো তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক থাকবে আর কি, আগামী সপ্তাহ। ম্যাডামের কি ফার্মেটস লাস্ট থিওরাম পড়ানো শেষ হয়েছে আপনার বোধহয়, না? স্যার ফার্মের ওটা যে পড়াই স্যার, ওটা আমি কিছু বুঝতে পারি নাই। না অসুবিধা নেই, ওরকম কোনো কথা বলা যাবে না। এমনি আমি এমনি জিজ্ঞেস করছি। মানে স্যার একটু সরি, মানে স্যার এই ক্লাসগুলো একটু মাঝে মাঝে আপনি রিপিট করলে একটু ভালো হয় স্যার। না আমি এমনি এমনি অসুবিধা নেই, সেটা আমি আমার অংশ আগে পড়াই তারপরে। সরি, ওরকম বলা যাবে না কোনো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এই দুটো তোমাদেরকে চেষ্টা করতে বলবো, অবশ্যই সবাই চেষ্টা করবো। এখন আমরা একটা ধরো আজকে যেহেতু আমার 1 ঘন্টা হয়েছে, আমার আমরা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো হ্যাঁ বলো। হ্যাঁ 8 কনগ্রুয়েন্ট -1 মডিউলো 9 এইভাবে তো আমরা লিখতে পারি, তাই না? হ্যাঁ অবশ্যই। এটা কেন লিখতে পারি? ভাগশেষ তো কখনো না না মাইনাস। না না, এটা তো ভাগশেষের কনসেপ্ট না, সেটা আমরা বলছিলাম ক্লিয়ার করে তোমাকে। ওটা হচ্ছে দুটো সংখ্যার কনসেপ্ট। আমরা কিন্তু যখন ডেফিনেশন দিছিলাম, তোমার খেয়াল আছে কিনা, যদি আমি বলি যে রিমাইন্ডার বের করো, তখন অবশ্যই তোমার ওই যে হবে। আমরা যখন প্রথমে ডেফিনেশন দিছিলাম, স্যার এটা তো ভাগশেষের উপর বেস করে। না ভাগশেষের উপর বেস করে না। ডেফিনেশন কি ছিল, যে দুটো সংখ্যার ডিফারেন্স যদি মেজার করতে পারো। ভাগশেষের উপর ডেফিনেশন ছিল না কিন্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যখন কনগ্রুয়েন্সের তোমার ডেফিনেশন দিছিলাম, আমরা কিন্তু কখনোই বলিনি যে ভাগশেষ। আমরা বলছিলাম টু নাম্বার এ এন্ড বি কনগ্রুয়েন্ট মডুলো এন ইফ দ্য ডিফারেন্স অফ এ বি যদি মেজার করতে পারি বাই এন, এই কথা বলা ছিল। কখনো বলা ছিল না যে তুমি যদি এখানে করো। দেখো প্রথম যে ডেফিনেশন ছিল, এই যে দেখো কনগ্রুয়েন্সের যে ডেফিনেশন ছিল, যে এটা হচ্ছে মূল পয়েন্ট আমাদের। ঠিক আছে, ইফ এ নাম্বার এন মেজার দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস, তাই না? তখন এই কনসেপ্টটাকে আমরা ব্যবহার করছি যে এখানে যদি এই বি তে যদি একটি রেস্ট্রিকশন অ্যাপ্লাই করি, যে আমরা যদি বলি যে এই বির মান তোমার 0 থেকে বড় বা 0 সমান, আর যদি ধরো এই এন এর থেকে ছোট, তখন আমরা আসলে এখান থেকে রিমাইন্ডারের ধারণাটা নিয়ে চলে আসতে পারি রেস্ট্রিকশন অ্যাপ্লাই করে। ক্লিয়ার নাকি? স্যার তখন তো তাহলে বলেই দিচ্ছে যে 0 থেকে হ্যাঁ বড়। না, তখন এর পার্টিকুলার কেস, এটা হচ্ছে জেনারেল। এর পার্টিকুলার মানে একে যদি আমি অ্যাপ্লাই করি, তখন না ইসে আমি অ্যাপ্লাই করতে পারি তোমার। এটা হচ্ছে জেনারেল, যে কোনো দুটো সংখ্যার আচ্ছা, ক্ষেত্রে। পার্টিকুলার ভাবে বললে তখন সেটা রিমাইন্ডার হবে। তখন আর অবশ্যই usually হ্যাঁ, তখন অ্যাজ ইউজুয়াল তোমার অবশ্যই কনগ্রুয়েন্সের ধারণা আলাদা। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার মানে ওর প্রশ্নটা কি বলো স্যার, যে ওখানে যে এ কনগ্রুয়েন্ট সাপোজ বি হলে বিটাকে আমরা বলবো কি যে রিমাইন্ডার। নো ওর প্রশ্নটা বুঝতে পারিনি স্যার।
না না বি কে রিমাইন্ডার বলতে পারবো না কখনো। না মানে প্রশ্নটা কি হ্যাঁ, এটা ওর প্রশ্ন এটাই ছিল যে ও। তখন 8 - 1 কেন? কারণ স্যার রিমাইন্ডার তখন বলতে পারবো এই বি এর উপর যদি তুমি রেস্ট্রিকশন অ্যাপ্লাই করো, যদি এই স্যার- বি তোমার 0 থেকে বড় হয় বা 0 সমান হয়। স্যার হ্যাঁ। তাহলে স্যার এখানে একটা एग्जांपल যদি আমি সাপোজ বলি স্যার 12 কনগ্রুয়েন্ট 3 মডুলো 3 হ্যাঁ, আর কিন্তু স্যার এইখানে তাহলে আমরা কিন্তু এইখানে 3টাকে মানে বলবো আমরা রিমাইন্ডার, কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারতেছি না অ্যাকচুয়ালি, হুম, মানে এই পর্যায়ে, কারণ স্যার একটু 3 তো রিমাইন্ডার হওয়ার কোনো ওই যে সম্ভাবনা নেই। ওই যে রিমাইন্ডার হতে হলে ওই শর্ত থাকতে হবে, ওই যে জি স্যার। তুমি যে বি কে দিছো সেই বি কে 0 থেকে বড় বা 0 সমান আর এন এর থেকে ছোট হতে হবে। জি স্যার, কিন্তু স্যার এখানে 12 কনগ্রুয়েন্ট 3 মডুলো ওটা কোনো সমস্যা নেই, যে ডেফিনিশন সেটা তুমি এ আর বি ডিফারেন্স কে তুমি 3 দ্বারা মেজার করতে পারছো, এবং এটাই হচ্ছে মানে এটাকে সে ফিল করছিল, বুঝতে পারছো? এই জন্য এটা এত বড় ধরো বিরাট একটা আবিষ্কার, মানে রেভুলেশনের ব্রেক থ্রু বলে এটাকে। এটা এই জন্যই বলে যে কার্ল ফ্রেডরিক গাউস যে ব্রেক থ্রু কাজ করছিল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য মানে সারা পৃথিবী চমকে গেছিল আর কি। মানে একটা জেনারেল ধারণা থেকে সে ধরো আমাদের ওই যে ডিভিশন অ্যালগরিদমকে আরো সহজ করে ফেলছিল সে, মানে কি আমরা কিন্তু বলছিলাম বারবার তোমাদেরকে ডিভিশন না করেও তুমি কত রিমাইন্ডার কত বলে দিতে পারছো, মানে কত কিউ কত ইউ ডোন্ট নিড টু নো, কিউ কত তোমার জানার দরকার নেই, কিউকে না জেনেও। এই জন্য তো ব্রেক থ্রু ওয়ার্ক বলে এটাকে। হয়তো তোমার এখন তো আমাদের কাছে মনে হতে পারে এটা তো খুব সহজ জিনিস, আমিও পারতাম, কিন্তু না, প্রথমে যে করে এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য এটাকে বলা যায় ফান্ডামেন্টাল ওয়ার্ক। হ্যাঁ, এই জন্য ধরো সায়েন্টিস্টের খুব দাম, সে ধরো সারা জীবনে কিছুই করতে পারবে না, ধরো একটা কাজ করবে, ধরো ওর নাম সারা জীবন পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে, কিন্তু ধরো অ্যাপ্লাইড কাজ যে ধরো এই জন্য তোমার অনেকেই করতে পারে। এই জন্য গাউসকে হচ্ছে মানে ব্রেক থ্রু ওয়ার্ক বলে এটাকে। এই জন্য আমি তোমাদের বারবার এই শব্দটা দেখাইছিলাম যে মানে নতুন একটা অ্যাপ্রোচ দিছিল, অ্যানাদার অ্যাপ্রোচ টু ডিভিজিবিলিটি কোয়েশ্চেন ইজ থ্রু দ্য অ্যারিথমেটিক অফ রিমাইন্ডার্স অর দ্য থিওরি অফ কনগ্রুয়েন্স। ঠিক আছে, এই যে দেখো অ্যানাদার অ্যাপ্রোচ মানে নতুন ধরনের একটা অ্যাপ্রোচ সে নিয়ে আসছিল টু ডিভিজিবিলিটি কোয়েশ্চেন্স ইজ থ্রু দ্য অ্যারিথমেটিক অফ রিমাইন্ডার্স অর দ্য থিওরি অফ কনগ্রুয়েন্স। মানে সে জেনারেলাইজ করছিল একেবারে, এবং তারপর ওখানে কিছু রেস্ট্রিকশন অ্যাপ্লাই করে তুমি রিমাইন্ডারের ধারণা পেয়ে যাচ্ছে ওই বি এর উপরে। তাহলে আমরা আরে কি বলতে চাচ্ছিলাম তো ভুলে গেলাম, আর কি বলতে চাচ্ছিলাম? তোমার প্রশ্নের অ্যান্সার বুঝতে পারছো? যে ওটা কিন্তু পার্টিকুলার হোমওয়ার্কের কথা তো বললাম দুটো। এখন হ্যাঁ আমরা এই যে দেখো একটা মজার দেখাচ্ছি আমরা। ধরো এই যে দেখো 6 নম্বর প্রবলেমটা দেখো। আসলে অবশ্যই মানে রিয়েলি আমি এই সব প্রবলেম সলভ করতে পারি না, ধরো আমি কিছু কিছু তোমাদের করানোর চেষ্টা করছি, তো চেষ্টা করলে হয়তো পারা যাবে অনেক, কিন্তু সব তো করলে তোমার এই এক চ্যাপ্টার পড়তে আমাদের 1 বছর লাগবে আর কি। আমি জাস্ট যে ধারণাগুলো দিচ্ছি তোমাদের মোটামুটি ধরো এই যে ধরো কি বলবো যে কি বলি, কার কথা বলি, ধরো পলাশ সাহেবের কথাই বললাম, ধরো এই একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যাকে গুণ করে ধরো এরকম লিখতে গিয়ে ধরো কথার কথা ক্যালকুলেটারেই গুণ করছে, ধরো আরে কেমন করে জানি, ধরো ক্যালকুলেটার থেকে চলে গেছে নাম্বারটা, ওই এই সংখ্যাটা দেখতে পারিনি, ধরো মিসিং, যে এখানে কত ছিল ধরো, বা আরেকজন মুখে মুখে বলছে, ও লিখতে গিয়ে ধরো এই সংখ্যাটা ঠিকঠাক মতো শুনতে পারিনি, তাহলে আসলে এই এক্সটা কত হবে, মিসিং এক্সটা কত হবে? আর প্রশ্ন কি বুঝতে পারছো? জি স্যার বুঝা গেছে। বলতে ফাইন্ড দ্য মিসিং ডিজিট ইন দ্য ক্যালকুলেশন বিলো। ধরো এইটাই আর এটাকে গুণ করলে তোমার এরকম কিছু একটা হয়, কিন্তু ধরো এইখানে এই কোনো কারণে এইটা আমরা বুঝতে পারিনি, অথবা ধরো কলমের কালি দিয়ে লিখছে, ধরো মুছে গেছে কোনো কারণে, তাহলে এখন কি হচ্ছে, তুমি ধরো এই গুণটুন না করে, ধরো এটা তো অনেক বড় গুণ, ধরো যখন আমাদের হাতে ক্যালকুলেটর ছিল না, ধরো এখন তো টুক করে দিলেই হয়ে যাবে, তো তখন ধরো এই গুণকে তো এই ধরো হাতে যদি করতে হতো অবশ্যই বুঝতেই পারছো একটু বেশি সময় লাগতো, কিন্তু ধরো আমরা গুণ না করেও যে এই এক্স কত সেটা বলে দিতে পারবো। প্রশ্নটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে কি পারছো নাকি? স্যার গুণ না করেও? হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে গুণ করবো না,
ধরো যুক্তি ব্যবহার করে আমরা বলে দিতে পারবো যে হোয়াট ইজ এক্স। এক্স মানে এক্স মানে কিন্তু ডিজিট এখানে, কারণ এটা সংখ্যা তৈরি করছি আমরা এখানে, কিন্তু এই এক্স এর মান কত থেকে কত হতে পারে কে বলতে পারবে? প্রথম প্রশ্ন এটা। আর সবগুলো যোগ সেটা করলে স্যার, তো হ্যাঁ স্যার, বলো না, আগে বলো ডিজিটটা কত হতে পারে। যদি 9 দ্বারা ভাগ তাহলে 0 থেকে 8, আর যদি 11 দ্বারা ভাগ করি তাহলে 0 থেকে না না ওরা আমি বলছি না তোমার না 11 দ্বারা ভাগ না, আমি এটা এগুলো সব কিন্তু 10 ভিত্তিক সংখ্যা, এটা তুমি আগে মনে করো সব ডেসিমাল রিপ্রেজেন্টেশন। x এর মান আমাদের 0 থেকে এক্স এর মান হ্যাঁ 0, মানে এক্স এর মান হয় 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা হতে পারে, কিন্তু এক্স এর মান তো 10 হতে পারে না কোনোদিন, বা 11 হতে পারবে না, বা 15 হতে পারবে না, কারণ এটা ডিজিট খালি, তাই না? আমরা কিন্তু যা বলছি সব তোমার 10 ভিত্তিক সংখ্যা ডেসিমাল, মানে আমরা অত সহজে বলতে পারবো না অন্য ভিত্তিক সংখ্যা হলে, কারণ আমরা ওগুলোর সাথে মোটেও পরিচিত না। তাহলে আমরা এটাই আমরা নিশ্চিত হলাম যে এক্স এর মান তোমার যে কোনো একটা ছিল এখানে, ধরো এক্স আচ্ছা 0 থেকে 9 পর্যন্ত কোনো একটা ছিল, ধরো আমরা মিসিং করছি। এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে ধরো এইটাকে ধরো আমরা গুণ না করেই এই এক্স কত সেটা আমরা বলতে পারবো। প্রশ্ন হচ্ছে এটা তোমার। এখন প্রশ্নটা বুঝতে পারছো আশা করি। জি স্যার, প্রশ্নটা বুঝতে পারছি। তাহলে এখন ধরো আমরা এখন আসলে আমরা ব্যবহার করতে পারবো, এই যে আমরা দেখলাম না এই যে ডিভিজিবিলিটি আর্গুমেন্ট, আমরা দেখলাম যে 9 আর 11 দ্বারা ধরো যদি একটা সংখ্যা কেমন করে বিভাজ্য হয়, খুব সহজ, সবচেয়ে সহজ কিন্তু এটা 9 আর 11 দ্বারা, তাই না? 9 আর 11 দ্বারা একটা সংখ্যা কেমন করে বিভাজ্য হয়। তাহলে আমি জাস্ট তোমাদের একটু হিন্টস দিই, আর ধরো একটা হোমওয়ার্ক দেবো, তোমরা নিজেরা করার চেষ্টা করবা। ধরো আমি প্রথমটাকে একটু জাস্ট করা, আমি এটাকে লিখে নিই, ধরো না লিখলে আমি তো মনে থাকবে না। এটা হচ্ছে তোমার ধরো 6a, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমাদের 51840273581, আমি সরি এখানে একটু তুলে নিই তারপরে, না হলে ভুল তুললে কিন্তু আর কিছুই হবে না। তার কত আছে বলো দেখি? 1418 স্যার ওই একটা দেখা যাচ্ছে না স্যার, 4 এটা দেখা যায় না। কি দেখা যাচ্ছে না? না বোর্ড তো বোর্ড দেখা দেখতে যাচ্ছে। পারবো না, বোর্ডটা আমি দেখে দেখে লিখছি বোর্ডে আগে, তারপর দেখাচ্ছি তোমাদের, নাহলে তো আমি লিখতে পারবো না এই সংখ্যা, মনে থাকবে না তত বড় সংখ্যা। এক্স ধরো 040, ধরো আমি একবার চেক করি, ভুল হলে আর কিন্তু মিলবে না। 51840273581141824 হ্যাঁ এবার আমি বোর্ড দেখাচ্ছি, সরি কারণ আমি দেখে দেখে লিখে নিলাম গল্প। তাহলে এইটা হচ্ছে বলছে এরকম কোনো কারণে ধরো এইটা কত মিসিং হয়ে গেছে আমাদের, হ্যাঁ। তাহলে আমরা জানতে চাই হোয়াট ইজ এক্স। তাহলে এটা আমরা প্রথমে কনফার্ম হলাম যে এক্স এর মান 0 থেকে 9 পর্যন্ত, এটা তো মানো তোমরা সবাই, তাই না? নাকি এটা যদি বুঝতে না পারো তাহলে হবে না। তুমি যদি বলো যে না এক্স এর মান 50 হতে পারে, তাহলে কিন্তু হবে না। 0 থেকে 9 হবে, কারণ তখন তো আর ডিজিটের ডেফিনিশনে ইয়ে করলো না। কি করবো না, কারণ আমরা তো মানে 10 ভিত্তিক সংখ্যা লেখার জন্য আমাদের ডিজিট লাগে 0 থেকে 9 পর্যন্ত, তাই না? এই জন্য যেহেতু 10টা ডিজিট লাগে, এই জন্য ওর নাম হয়েছে তোমার ডেসিমাল, 10 ভিত্তিক সংখ্যা, ডেসিমাল সিস্টেম। তাহলে প্রথম প্রশ্ন আমরা আসলে আমরা ওই যুক্তিকে ব্যবহার করব যে এই যে 9 দ্বারা বিভাজ্যের বা 3 দ্বারাও করতে পারো। এই যে আমরা কিন্তু একটা জিনিস শিখছি যে 9 দ্বারা আর 11 দ্বারা বিভাজ্যতার একটা ঘটনা আমরা জানি, যে খুব সহজে বলে দিতে পারি ভাগ না করেই। তাহলে ধরো এইটাকে, আর এটা কিন্তু গুণ, ধরো এর কোনোটা যদি ধরো 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই গোটা সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? কি মনে হয় তোমাদের? জি স্যার। অবশ্যই, কিন্তু কারণ এটা এর সাথে গুণ আছে, তাই না? অথবা এর যদি বলি এর কোনোটা তোমার 11 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে এই গোটা সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য হবে? জি স্যার হবে। অবশ্যই হবে, কিন্তু নাকি এগ্রি করো কিনা অন্যরা? জি স্যার হবে। স্যার ডান পাশে হবে। আর ডান পাশ নিয়ে করছি না, ধরো ডান পাশ অন্য জিনিস, অবশ্যই ডান পাশে তো জানি না এক্স কত, কিন্তু যেহেতু এইটি আর এটা সমান, তাহলে এই বাম পাশ যদি তোমার 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই কি ডান পাশকে তোমার 9 দ্বারা বিভাজ্য হতেই হবে, নাকি? যেহেতু তুমি কিন্তু আগে অ্যাসিউম করে নিছো যে এ আর এ সমান, ঠিক আছে নাকি? এটা হচ্ছে যুক্তি, এটাকে আমরা অ্যাপ্লাই করব।
তাহলে আমরা ধরো প্রথমে এইটাকে খোঁজার চেষ্টা করি। ধরো অবশ্যই ধরো আমি আমার নিজেরও মনে নেই, কারণ আমারও করতে হয়েছে, আমি প্রথমে বুঝতেছিলাম না। তাহলে ধরো আমরা আমরা বলো দেখি এর কি কোনটা দ্বারা 9 দ্বারা বিভাজ্য, বলো দেখি, বলতে পারবা তোমরা? প্রথমটা 8 না, এর বোধ যোগ করলে কত, 8 4 12, 12 আর 1 কত, 13, 13, 13 আর 5 18। হ্যাঁ, তাহলে এটা নিশ্চিত 9 দ্বারা বিভাজ্য। তাহলে নিশ্চয়ই গোটা সংখ্যাটা তোমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি, ধরো এই যে জাস্ট সিস্টেমেটিক একটু লিখতে হয়। ধরো সলিউশনটা এরকম, আমি একটা ধরো দেখাচ্ছি। এটা আজকে ধরো এরকম আমরা বলতে পারি যে এই ধরো 5 যোগ এরকম, তুমি তোমার মতো ইচ্ছা মতো লিখবা, কোনো সমস্যা নেই, যা খুশি তাই লিখলেই হবে, খালি ঠিক থাকলে। এটা মানে কত পাই আমরা, যেহেতু 18, আমরা যে কেবল যে থিওরাম পড়ে আসলাম, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে যে দেয়ারফোর, ধরো সংক্ষেপেই লিখলাম, তাহলে অবশ্যই 9 কাকে ডিভাইড করে, 5 1 8 4 0 ডিভাইডস। এটা মানে কিন্তু ডিভাইস, তোমরা জানো যে একটা ডিভাইডস করে একেবারে, কিন্তু মানে ডিভিজিবল। এর মানে এরকম একটা কে আছে যে 9 এর সাথে গুণ করলে এটা পাওয়া, সবাই জানো এটা। তাহলে আমরা কিন্তু নিশ্চিত যে এই সংখ্যাটা কিন্তু তোমার 9 দ্বারা বিভাজ্য, তাই না? এই গোটা সংখ্যাটা, নাকি এর মানো কি না? এটা না মানলে কিন্তু হবে না। জি যে স্যার, এটা এতে গুণ তোমার, যেহেতু গুণ, তাহলে এ যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আসলে কি পাবা আসলে এরকম যে তুমি এখানে 9, ধরো 9 ইন্টু ধরো সাম কে ইন্টু দিস, তাহলে অবশ্যই এখন এখন অন্য ঘটনা তোমাকে ঘটাতে হবে আবার। হ্যাঁ, অন্য জায়গাতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? যেহেতু তোমার এই যে এখন কিন্তু আমরা এরকম বলতে পারি, অলসো এটা ধরো ইমপ্লাই করে, যেহেতু গুণ আছে আমরা এটাও বলতে পারি যে এটা ইমপ্লাই করে, কিন্তু অবশ্যই ধরো এখানে দেখাই যে অবশ্যই তোমাকে কিন্তু ইমপ্লাই করে, আমরা কি বলতে পারি যে 5 1, যদি এক লাইন বেশি লেখো, আমি এক লাইন বেশি লিখে বোঝার জন্য, এইটা ইন্টু 2 7 3 5 8, ভুল হলো কিন্তু বলো, এটাও কিন্তু অবশ্যই 9 দ্বারা বিভাজ্য, এটা আমরা নিশ্চিত, যেহেতু একটা অংশ। এই যে তাহলে এখন যেহেতু এ আর এ সমান বলে দিছে তোমাকে, এ আর এ যেহেতু সমান বলে দিছে তোমাকে, ঠিক আছে, এই মিউট করে রাখো একটু, কে জানি কারো জানি হয়েছে। তাহলে এ এরা যেহেতু সমান, তাহলে এই সংখ্যাটা অবশ্যই কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলো দেখি এ যদি 9 দ্বারা বিভাজ্য হয় কি হবে? এ যদি তোমার 9 দ্বারা বিভাজ্য হয় কি হবে বলো দেখি? 0 হবে অথবা 9 হবে। না না, 0 হবে তবে 9 হবে না, এই ডিজিট গুলোর যোগফল তোমার যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। স্যার আমরা 20 যোগ করলে, হ্যাঁ, মানে 27 যোগ x হবে, কিন্তু x তো স্যার। একটা ডিজিট তোমার, স্যার যেহেতু এইটা আর এইটা তোমার সমান, আমরা যদি পয়েন্ট করছি এ 9 দ্বারা বিভাজ্য, তাহলে একে অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হতে হবে। কিন্তু তাহলে আমরা এখানে এ 9 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থই হচ্ছে এর যে ডিজিট গুলো আছে তার যোগফল তোমার 9 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে আমরা এখানে এরকম বলতে পারি যে তোমার যেহেতু সমান, আমি আর ওটা লিখছি না, তোমরা লিখলে লিখতে পারো। তাহলে আমরা এরকম বলতে পারো যে তাহলে এর যোগফল গুলো বের করবো। ধরো আমি 1 যোগ 4 যোগ কত, বারবার 1 যোগ, ভুল হলে বলো কিন্তু, 8 যোগ 2 যোগ 4 যোগ 3 যোগ 27 স্যার। x, হ্যাঁ, যোগ বোধহয় 0 বাদ পড়ছে নাকি কোনটা, যোগ 4 আর আছে নাকি কিছু, স্যার ও ঠিক আছে। আর একটা 0 আছে বোধহয়, না? এই এটাই হবে তোমার অবশ্যই। এটাকে করলে তোমরা তো করছো, আমার খাতাও করছো এরকম, তাহলে এখানে বলতো x যোগ 27 হবে, ঠিক আছে, x যোগ 27 হবে। তাহলে x যোগ তোমার 27 হবে, ঠিক আছে। তাহলে যেহেতু সমান, তাহলে অবশ্যই তোমার ধরো এটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। এখন লিখলে ধরো আমি এটা লিখলাম, যেহেতু ধরো এই পাশ সমান সমান, ধরো এই অংশ আমি লিখলাম, এই অঙ্কটা আবার লিখবো, তাহলে অবশ্যই তাহলে এই 9 ডিভাইডস করবে তোমার x প্লাস 27 কে। তাহলে বলো দেখি, এখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যে x এর মান কত হবে। তা দেয়ারফর কে বলতে পারবে x কত হতে পারবে? 0 অথবা 9। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। x কিন্তু ডিজিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমার। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু তোমার অবশ্যই 9, আর কিন্তু কিছু আর কোনো চান্স নেই, কারণ x এর মানে 0, ঠিক আছে। 0 যদি হয় তাহলে 27 হবে, তাহলে তোমার 0 হবে।
আর এক্স ইকুয়াল টু তহিদা বোধহয় একবার এটাই বলছিলে, আমি বুঝতে পারিনি। আর এক্স ইকুয়াল টু 9, জি তাই না? স্যার এটা হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারিনি, সরি। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু 9। তাহলে এখন তো আমরা ধরো কি হয়েছে দেখো, 0 থেকে 9 পর্যন্ত হতে পারতো, কিন্তু এখন আমরা প্রমাণ করে ফেলছি হয় 0 হবে 9 হবে। এখন কোনটা হবে সেটা আমাদের জানতে হবে। এখনো কিন্তু একটা হবে, তো দুইতে তো আর হতে পারবে না, পারবে নাকি? বুঝতে পারোনি? এখন কনফার্ম জি হতে হবে স্যার। 0 হবে না 9 হবে, এটা কনফার্ম হতে হবে আমাদেরকে, 0 হবে বা 9 হবে। তাহলে সেটাই কনফার্ম হওয়ার জন্য ধরো আবার আমাদের সাহায্য নিতে হবে, ওই যে 11কে ব্যবহার করতে হবে। বলো দেখি এর কোনোটা কি 11 দ্বারা বিভাজ্য, কি মনে হয়? বাম পাশের কোনোটা কি মনে হয়, কে বলতে পারবে? 11 কিন্তু অন্যরকম, অল্টারনেটিং সাম। অল্টারনেটিং সাম জি স্যার, হবে 0 আসছে কোনটা হবে বলো দেখি? ডান পাশেরটা। হ্যাঁ, ডান পাশেরটা। এটা কিন্তু দেখো 11 দ্বারা বিভাজ্য হবে, কারণ তোমার কিন্তু অল্টারনেটিভ সাম করতে হবে। এডে যোগ, এডে বিয়োগ, এডে যোগ, এডে বিয়োগ, এডে যোগ, এডে বিয়োগ। হ্যাঁ, এইটা হবে। তাহলে আমরা এটা বলতে পারবো, আমরা অন্তত ধর এক্স এর সম্ভাবনা 10টা থেকে দুটোতে নিয়ে চলে আসি, কিন্তু একটা যুক্তিকে ব্যবহার করে। কারণ আমরা বলছিলাম এক্স কিন্তু 0 থেকে 9 পর্যন্ত যে কোনোটা হতে পারে, কিন্তু একটা যুক্তি ব্যবহার করে আমরা দুটো সম্ভাবনা নিয়ে আসি, এক্স 0 অথবা 9 হবে। এখন আর এক যুক্তি ব্যবহার করে আমাদের কনফার্ম হতে হবে যে ধরো কোনটা হবে। তাহলে আমরা যেহেতু এটা কিন্তু বলতে পারছি, তোমরা যেটা বললো ওটা কত জানি আছে, যে এরকম যদি এটা কিন্তু অল্টারনেটিভ নাম 1 মাইনাস ধরো তোমার 8 মাইনাস হচ্ছে, সরি মাইনাস না, +5, সরি দেখা যাচ্ছে না, এই যে +5। এটা কিন্তু উল্টাপাল্টা হলে কিন্তু মুশকিল। এটা অল্টারনেটিভ সাম a0 দিয়ে শুরু কিন্তু, তারপর হচ্ছে -3, আমার খাতার এখানে লেখা আছে কারণ ওই সংখ্যা মনে নেই, তার হচ্ছে +7, তারপর হচ্ছে -2, এরকম না নাকি? এটাকে করলে কত হচ্ছে? 0 হচ্ছে কি সত্যি সত্যি নাকি? 8 আর 3 11, 13 -13, 7 5 12 আর 1 13 +13 0। তাহলে এইটা আমরা কিন্তু বলতে পারবো যে এটা নিশ্চিত যে আমরা বলতে দেয়ারফর এখান থেকে ইমপ্লাইজ করছে যে 11 তোমার ডিভাইডস, এটা সংখ্যাটা কত? 2 7 3 5 8 1। ঠিক আছে, এটা কি আশা করি তো বুঝতে পারছো? এটা কিন্তু 11 ডিভিজিবিলিটি যদি অল্টারনেটিং সাম, কিন্তু তোমাকে শুরু করতে হবে a0 থেকে, কিন্তু তারপর a0 প্লাস a1 মাইনাস a2 প্লাস a3 মাইনাস a4 প্লাস a5 মাইনাস, সে অল্টারনেটিং সাম আমরা দেখাইছিলাম। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি আবার যে এটা ইমপ্লাই করে অবশ্যই যে তাহলে এর গুণফল ওই যে সংখ্যাটা কত ছিল জানি, ধরো 5 1 8, ধরো আমি লিখলাম না, এই যে 5 1 8 গুণ আর ধরো এটা 2 7 3, একই জিনিস আমি আর লিখলাম না। হ্যাঁ, ওই সংখ্যাটা লিখতে হবে। তাহলে এইটাই, তাহলে বাম পাশ যেহেতু 11 দ্বারা বিভাজ্য, যেহেতু এটা এটা সমান তোমার, তাহলে অবশ্যই ডান পাশ তোমার 11 দ্বারা বিভাজ্য হতে হবে, অবশ্যই হতে হবে ডান পাশ। তাহলে আমরা এখানে ওই আবার তাহলে কি লিখবো বলো দেখি, যে এরকম ওই যুক্তিটা লিখবো। আমি আর লিখলাম না, ধরো ওই যুক্তিটা যেহেতু এই যে দ্বারা এরকম লিখলে এইটার সমান সমান এই অঙ্কটা লিখতে হবে, সমান সমান ওই অঙ্কটা, যেহেতু এই যে তোমার বাম পাশ 11 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই ডান পাশও 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ডান পাশের অল্টারনেটিভ সাম কত হবে বলো দেখি? ডান পাশের অল্টারনেটিভ সাম বের করতে হবে কিন্তু তোমার, বুঝতে পারছো? যেহেতু 11 দ্বারা কি দিয়ে শুরু হবে বলো দেখি? 0 দিয়ে, তাই না? 0 -4 +0, তারপর হচ্ছে -x +3, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে কত +2, ধরো আমার লিখতে গিয়ে কিন্তু ভুল হতে পারে, -8, তারপরে হচ্ছে কত, -8, ধরো +1 -4 +1, দেখো তো ঠিক আছে কিনা, এটা হবে না নাকি? ঠিক আছে। হ্যালো হ্যালো, জি স্যার, মনে হয় সংখ্যাটা দেখা যাচ্ছে না স্যার, এজন্য না সংখ্যাটা এরকমই আছে। হ্যাঁ সেটাই, সংখ্যা দেখা যাচ্ছে না, দেখো আমি একবার চেক করি, ভুল হলে কিন্তু হবে না। 0 4 0 x 0 4 0 x, তারপর হচ্ছে
3428 3428 তারপর হচ্ছে তোমার 141 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, যদি ভুল না হয় তাহলে এটাকে বোধহয় যোগ টোগ করলে কত হয় দেখছো, যোগ বিয়োগ করলে কত হয়? কত? আপনি কি পিছন দিক থেকে নিছেন? অবশ্যই তো পিছন দিক থেকে তো নিতে হবে তোমার। আমরা তো সেই এ নট কি আর ভুলে গেছো নাকি? এ নট তো প্রথমে তো এ নট, সামনের দিক দিয়ে নিলে কিন্তু হবে না। হ্যাঁ, এটাই আমি তোমাদের প্রশ্ন করলাম, তোমরা তো বললে না। এই যে দেখো, এই যে আমি তো এটা দেখালাম, এই যে কি, এটা কি তোমার, এই যে দেখো এটা তোমার কি, যে এটা তোমার কি হচ্ছে দেখো, এই যে এটা কি হচ্ছে, যে আমাদের ডেফিনেশন এই যে পিছন দিক থেকে এ নট আগে, এম কিন্তু আগে না, এ নট মাইনাস এ ওয়ান, এটা তো আমি বললাম তখন। হ্যাঁ, নাহলে কিন্তু গোলমা কিছুই হবে না আর কি, সব ভুল, কারণ থিওরাম ওইভাবে প্রমাণ করছে। সরি, আমার সময় শেষ এখানে। এই যে তাহলে এটাকে বোধহয় যোগ করলে, আমি এখানে করছি যোগ টোগ করলে বোধহয় -13 হয় আর কি। হ্যাঁ, বুঝতে পারছো, -13 বোধহয় হয়। দেখো তো তোমরা, ঠিক আছে, -13ই হয়। তাহলে যেহেতু দুটো সমান, তাহলে অবশ্যই একে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। যে therefore 11 ডিভাইডস ধরো -13 মাইনাস এক্স। তুমি যদি এখানে সন্দেহ হয় বড় ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, না দিলে আমরা এখন বুঝিয়ে গোটাটাই। তাহলে এখন এখানে এক্স কত হবে বলো তো, কি এটা কি ইমপ্লাই করবে? এক্স কত, এক্স কত কত হতে পারে? 2 হতে পারে, 2 হলে তো -11 হয় নাকি? হ্যাঁ, জি স্যার। আর কত হতে পারে? 22 বানাতে হবে তোমার, 9 হতে পারে বোধহয়, তাই না? নাকি আর কিছু হবে না? স্যার নিশ্চয়ই 2টা কি হচ্ছে আমি এটা ঠিক বুঝতেছি না এখানে। এখানে দেখো, তোমাকে তো সহজ হিসাব, তোমাকে তো এই মানে এক্স কে এমন চুজ করতে হবে যেন তোমার 11 দ্বারা বিভাজ্য হয়। এক্স এর মান যদি 2 ধরো, তাহলে কত হবে এটা? ও সরি, 2 তো হবে, -2 -2 হবে, সরি মাইনাস, কিন্তু সরি -2 তো হতে পারবে না, আমাদের মাইনাস তো ডিজিট নেই কোনো ওখানে। ঠিক আছে, তাহলে এটা হবে না, জি স্যার। সরি এটা হবে না, সরি 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 ভুল করছি আমি। তাহলে কি হতে পারে খালি দেখো, আর কিছু কি হতে পারে? 9 হতে পারে তাহলে খালি, নাকি? 9 হলে তো হবে নাকি? জি স্যার। আর কিছু কোথাও হতে পারে না? তাহলে হতে পারে, দেখো দেখি। আর কিছু হতে পারে না সম্ভবত। তাহলে এই যে আমরা এখন তাহলে পেয়ে গেছি, এই যে দেখো এইবারে নিশ্চয়তা দিতে, তাহলে কি হবে? এক্স এর মান কত হবে? 0 হবে না কি হবে? 9। হ্যাঁ 9 হবে। এই যে তাহলে মিসিং ডিজিট হচ্ছে 9। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফর দ্য মিসিং ডিজিট, দেয়ারফর আমরা ফাইনালি বলতে পারি যে দেয়ারফর এই দুই যুক্তি অ্যাপ্লাই করে যে দেয়ারফর এক্স ইকুয়াল টু ফাইনালি যে 9 হুইচ ইজ দ্য মিসিং ডিজিট, ধরো হুইচ ইজ দ্য কি জানি এরকম আছে, মিসিং ডিজিট বোঝায়, তাই না? মিসিং 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 ডিজিটস। আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যায়, মিটিং। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ। আর ধরো কারো কি প্রশ্ন আছে, তাহলে আমি তোমাদের একটা হোমওয়ার্ক করতে দেবো এরকম করে। কারো কি জানার কিছু আছে? আমি কিন্তু কিছু কিছু জিনিস লিখিনি। কারো প্রশ্ন আছে? স্যার আপনার কি এই পাতাটা পিডিএফ হয়ে থাকে সাথে? কোনটা? এই না না না, পিডিএফ হয় না, পিডিএফ হয় না। তুমি তুমি এখানে তুমি এই নাম্বারে ঢুকে গিয়ে এরকম এরকম রাইট বাটনে ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ করতে পারবা, বুঝতে পারছো? গোটা ফাইল তখন সেভ হয়ে যাবে। কিন্তু তোমাকে এই যে নাম্বারটা না, এই নাম্বারটা দিয়ে এই যে হোয়াইট বোর্ড ফক্স, এই নাম্বারটা দিয়ে তুমি এরকম যদি সেভ ইমেজ অ্যাজ দিলে, ধরো এই যে সেভ ইমেজ অ্যাজ দিলাম, এই যে দেখো এই যে অপশন চলে আসছে, তুমি যে কোনো জায়গায় সেভ করে নিতে পারো। গোটা এই যা লিখছি না এই বোর্ডে সব কিন্তু স্যার এই লেখাগুলো দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, বললাম না মানে স্যার ভিডিওর পাশে যদি এইটা তাহলে দিয়ে না, এটা তোমাদের দায়িত্ব। হ্যাঁ, এটা তুমি করবা আর কি, তুমি নাম্বার করেই করবা। ঠিক আছে, তাহলে কারো প্রশ্ন আছে আর কোনো? আমাদের ক্লাস শেষ আজকে। ধরো জাস্ট আমি একটা খালি তোমাদের হাতে এরকম একটা করতে দেবো। ধরো আমি একটা দিয়ে খালি বলে 1 মিনিট একটা জিনিস বলে শেষ করে দিচ্ছি। আছে, ধরো আমি একটা কথা বলছি, ধরো কি বলি যে
20 ধরো 8, এটা কি 9 দ্বারা বিভাজ্য? না স্যার। এই যে 2 প্লাস ধরো 8, এটা কি 9 দ্বারা বিভাজ্য? এখন বলো দেখি। হ্যাঁ, এটা কি সত্যি? জি স্যার। এটা তো 9 দ্বারা একটা বিভাজ্য। মজার জিনিস। ধরো কোনো একটা সংখ্যা যদি তোমার 9 দ্বারা বিভাজ্য না হয়, কিন্তু সেই সংখ্যাটা থেকে যদি তার যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর যোগফলকে যদি বাদ দাও, তাহলে সবসময় 9 দ্বারা বিভাজ্য হবে। না, কথাটা বুঝতে পারোনি? ধরো আমরা এরকম একটা সংখ্যা লিখলাম, ধরো 3, 4, 5, ধরো 9, এটা কি 9 দ্বারা বিভাজ্য নাকি? 9 এর 5 14, 14 আর 4 18, 18 আর 3 21, তাই না? এটা কি 9 দ্বারা বিভাজ্য? এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? না স্যার। কিন্তু দেখো এইটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। ধরো এই সংখ্যা থেকে এর ডিজিট গুলোর যোগফল যদি তুমি বাদ দাও, দেখো তোমরা করে দেখো, এই যে না স্যার। অবশ্যই এইবার 9 দ্বারা বিভাজ্য। দেখো এর গোটাটা যোগফলটাকে বাদ দিতে হবে। ঠিক আছে নাকি? এবার 9 দ্বারা বিভাজ্য অবশ্যই। দেখো এই যে 3459 থেকে তুমি 4 আর 3 7, 7 5 12, 12 আর 9 21 বাদ দাও, দেখো 9 দ্বারা বিভাজ্য অবশ্যই। ঠিক আছে নাকি? বুঝতে পারোনি না কি মনে হচ্ছে? জি স্যার, ঠিক আছে। অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই আসলে এটা কোথা থেকে পেলাম? ধরো আমরা আসলে আমরা ওই যে আমি এটা জাস্ট সরি ক্লাস শেষ, 1 মিনিট বেশি হয়ে গেছে, কারণ 1.5 ঘন্টার বেশি ক্লাস নেওয়া যাবে না। এই যে এখানে আমি জাস্ট একবার দেখাই তোমাদের। এই যে তোমার ধরো এই যে আমরা যে আসলে এখানে কিন্তু এটা পেয়ে গেছি। এই যে এখান থেকে কিন্তু এই সিদ্ধান্তটা আসছে পিএন। এই যে দেখো, আরে এখানে আমরা কোথায় এইখানে সরি একটা লাইন আমি লিখিনি। আসলে এন কনগ্রুয়েন্ট, তোমার এই যে এন হচ্ছে সংখ্যাটা, ধরো এটা সরি কথা বল, এখান থেকে আসলে কি পাইছি? পি এই এন ধরো কনগ্রুয়েন্ট, তাই না? এই যে কিন্তু এ নট, ধরো এ নট থেকে ধরো এম পর্যন্ত যোগ এম পর্যন্ত, তাই না? এখান থেকে কিন্তু এটা পাইছি, ধরো এম পর্যন্ত। এই যে দেখো এন কিন্তু না হলে কিন্তু এন থেকে এটাকে বাদ দিলে কিন্তু সে কিন্তু 9 দ্বারা বিভাজ্য। কোন একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য না, কিন্তু তার ডিজিট গুলোর যোগফল যদি এই সংখ্যাটাকে দিয়ে বাদ দাও, নাকি বুঝতে পারো? এখান থেকে পাইছি কিন্তু এটা আমরা। এই যে তুমি প্রমাণ করছিলে না যে এন এত পি নট পি অন তো কনগ্রুয়েন্ট, এই যে বুঝতে পারোনি? হ্যালো, এখান থেকে কিন্তু আসছে এটা। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আর যদি তোমাদের কারো প্রশ্ন থাকে ছোট্ট করে জিজ্ঞেস করতে পারো।